আসসালামু শুরু হচ্ছে আমাদের বহুল প্রতীক্ষিত জিপি কোর্স, রেশনাল অ্যাপ্রোচ টু জিপি। হ্যাঁ, তো আমাদের জিপি কোর্সের একটা ক্লাস, সেটা হলো রিপোর্ট অ্যানালাইসিস। তো একটা জিপি কোর্সে অনেক কিছুই থাকে। আমাদের জিপি কোর্সে যেমন কিছু সিমটম অ্যানালাইসিস থাকবে, বিকজ ট্রিটমেন্ট আমরা অনেকেই পারি, কিন্তু সে ট্রিটমেন্ট যদি সঠিক ডায়াগনোসিসের উপর না করে হয়, তখন আসলে ট্রিটমেন্টটা ট্রিটমেন্ট থাকে না, মেল ট্রিটমেন্ট হয়ে যায়। তো আমাদের কোর্সে সিমটম অ্যানালাইসিস থেকে ডায়াগনোসিস, তারপর ম্যানেজমেন্ট, এবং ম্যানেজমেন্ট গুলো শুধু মুখস্থ করা না, কেন দিচ্ছি সেগুলো ডিসকাশন করা, এবং কিছু রিপোর্ট অ্যানালাইসিস। কজ আমরা শুধু ম্যানেজমেন্ট করলে তো হবে না, আমাদের টেস্ট দেওয়া লাগবে, সেই টেস্ট গুলো আমাদের বুঝতে হবে, রাইট? আমরা অনেক সময় শুধু টেস্ট দেই, টেস্টের উপর আমরা ডায়াগনোসিস নির্ভর করে, কিন্তু ব্যাপারটা কিন্তু এরকম না। আমরা হিস্ট্রি এবং এক্সামিনেশন করে দেখালে 90% ডায়াগনোসিস করে ফেলবো। আমরা ডায়াগনোসিস যা পাইলাম সেটাকে সাপোর্ট করবে আমাদের ইনভেস্টিগেশন, রাইট? সো ইনভেস্টিগেশন আমাদের ভালো করে বোঝার দরকার আছে। ওকে, এবং কিছু কমন ইন্টারাকশন থাকবে, যে সাপোজ কোন ড্রাগ এর সাথে আমি কোন ড্রাগ দিতে পারবো না, দিলে টাইম ইন্টারভালটা কেমন হবে, এবং কিছু কমন মিসম্যানেজমেন্ট। আমাদের ডেইলি লাইফে আমরা অনেক মিসম্যানেজমেন্ট করি, এটা আমাদের পেশেন্টকে যেমন সাফার করে, তেমনি আসলে এটা আমাদের জন্য একটা ডিসক্রেডিট, রাইট? সো আমাদের আহ কিছু কমন মিস্টেক যেগুলো আমরা করি সেটা থাকবে, এবং কিছু কমন ইনডোর ম্যানেজমেন্ট। ওকে, চলেন তার একটা প্রেক্ষিতে আমরা আজকে সিবিসি রিপোর্ট অ্যানালাইসিস করবো। সো সিবিসি রিপোর্ট অ্যাকচুয়ালি হিউজ, দেখা যায়। আহ আমি মেইনলি আজকে বেসিক টু মডারেট লেভেলের অ্যাডভান্স কথাবার্তাগুলো বলবো, একদম খুব অ্যাডভান্স লেভেলের কথাবার্তা বলবো না। সিবিসি থেকে অনেক কিছু জানার আছে, এবং ক্লাস অনেক বড় হয়ে যাবে, সেই সাথে শুধুমাত্র সিবিসি নিয়ে কথা বলবো। নেক্সট ক্লাসে ডাব্লিউএস এন্ড প্লেটলেট। ওকে, তো জিনিসগুলো মজার। অনেকে হয়তো অনেক কিছু জেনে থাকবেন আগে, বাট হোপফুলি মজা পাবেন ইনশাল্লাহ। তো চলেন প্রথমে আমরা একটা বেসিক কনসেপ্ট নিয়ে শুরু করবো, তারপরে ইনশাল্লাহ আমরা একটা সিবিসি রিপোর্ট কিভাবে অ্যানালাইসিস করবো, কোনটার পরে কি দেখবো, সেগুলো আমরা কথা বলবো, ঠিক আছে? সো আমি ডক্টর মুসা, সৌরাদি থেকে এমবিবিএস কমপ্লিট করেছি। 48 বিসিএস হেলথ, সাথে এফসিপিএস পার্ট 1 মেডিসিন অ্যান্ড নিউরোসার্জারি। অ্যান্ড আপনারা যারা আমার জুনিয়র, আই মিন 16-17 সেশনের পরে, তারা তারা হয়তো একটা বই পড়ছেন, 5 মিনিট সার্ভাইভাল ইন মেডিসিন ফাইবা, হুইচ ইজ ভেরি পপুলার অ্যান্ড ওয়েল নোন ফর ফাইনাল প্রফ। ওকে, চলেন আমরা শুরু করি। হ্যাঁ, তো সিবিসি রিপোর্ট বুঝতে গেলে আমাদের এই ছবিটা বুঝতে হবে। এই ছবিটা যদি আপনি বুঝতে পারেন, আমি বিশ্বাস করি আপনি সিবিসির 70% 80% বুঝে যাবেন। খুব সহজ একটা ছবি, চলেন এটা থেকে আমরা কিভাবে আগাতে পারি সেটা দেখি। দেখেন, এটা একটা টেস্ট টিউব। টেস্ট টিউবের মধ্যে ব্লাড আছে। আহ এটা ব্লাড আমি যখন কার কথা টেনে নিয়ে রাখলাম, কিছুক্ষণ রেখে দিলে সেটা এরকম হয়ে যাবে, ঠিক আছে? অথবা যদি আমি একটু সেন্ট্রিফিউজ করি, তাহলে ঘুরে এরকম হয়ে যাবে। ওকে, তো এই যে ব্লাডটা দেখেন, এর উপরে একটু ইউলিশ, নিচে একদম পিওর রেড, রাইট? তো একদম আরবিসি গুলা নিচে সেটেল ডাউন হয়ে যায়। এটা কত পার্সেন্ট? এটা হচ্ছে 44%। আমার টোটাল ব্লাডের 44% থাকে আরবিসি। প্লাটলেট এবং ডব্লিউবিসি, যেটা আমার বাফি কোট, একটা হোয়াইট একটা কোট তৈরি করছে এখানে, এটা থাকে অনলি 1%। এবং প্লাজমা থাকে 55%, ঠিক আছে? তো আপনারা এটা একটু চিন্তা ভাবনা করে করতে পারবেন যে আমরা জানি আহ প্রতি মাইক্রোলিটারে প্রায় উম প্রায় আপনি দেখবেন যে 50 লাখের মতো থাকে, রাইট? প্রতি এমএলএ প্রায় 50 লাখের মতো থাকে। সেখানে ডব্লিউবিসি থাকে মাত্র 4 থেকে 10 হাজার, প্লাটলেট থাকে 1.5 লাখ। তো মানে এটা কনে 1 লাখ, আর এটা কনে তো 50 লাখ। তার মানে বুঝতেই পারতেছেন যে এটা কেন 1%, কেন 44%। ওকে, সো ওকে, আমাদের ওটা জানার বিষয় না। এখন আমরা চলেন, এই যে আরবিসি যে 44% থাকে, এটাকে আমি যদি আলাদা করে বলি, এটাকে বলে প্যাক্সেল ভলিউম, ঠিক আছে? এটাকে বলা হয় প্যাক্সেল ভলিউম, অথবা এটার আরেক নাম হলো হেমাটোক্রিট, ঠিক আছে? তাহলে যখন আমরা বলবো হেমাটোক্রিট, সেই হেমাটোক্রিট বলতে অ্যাকচুয়ালি বোঝানো হয় যে আরবিসি কতটুকু আছে সেটা, আরবিসির পার্সেন্টেজটুকু বোঝানো হয়, ঠিক আছে? মানে আমার টোটাল ব্লাডের মধ্যে আরবিসির পার্সেন্টেজটুকু বোঝানো হয়, ঠিক আছে? আর আরবিসির টোটাল কাউন্ট, সেটা তো অ্যাকচুয়ালি আরবিসির কাউন্ট। ওকে, আচ্ছা, এটা হচ্ছে প্লাজমা। তবে এই হেমাটোক্রিট কম বেশি হতে পারে। একটা ব্যাপার দেখেন, আমি যদি এখান থেকে একটু বলি, হেমাটোক্রিট কখন বাড়তে পারে, আরবিসি পরিমাণটা কখন বাড়তে পারে। একটা হলো তার যদি বডিতে অ্যাকচুয়ালি আরবিসি প্রোডাকশন হয়, ঠিক আছে? আরবিসি অ্যাকচুয়ালি আরবিসি প্রোডাকশন হতে পারে, সেটা বলে আমরা অ্যাবসলিউট আরবিসি প্রোডাকশন। যেমন বোন ম্যারো বেশি বেশি তৈরি করতেছে আরবিসি। অথবা মনে করলাম কোনো পেশেন্ট হচ্ছে হাইপোক্সিয়াতে ভুগে, তাহলে আপনারা জানেন হাইপোক্সিয়াতে ভুগলে বডিতে হচ্ছে এরাইথ্রোপয়েটিন রিলিজ হয়, তখন আরবিসি পয়েন্ট বাড়ে। কোনো পেশেন্ট যখন সিওপিডি তে থাকবে,
ঠিক আছে। এবং অনেকগুলো কন্ডিশন আছে যেখানে বডিতে অ্যাবসলিউটলি আরবিসি বাড়ে। ওকে। আবার রিলেটিভলি বাড়তে পারে। রিলেটিভলি মানে কেমন? মনে করলাম এই যে প্লাজমার পরিমাণটা কমে গেছে, কোনো কারণে প্লাজমার পরিমাণটা কমে গেছে, তাহলে প্লাজমার পরিমাণটা যদি কমে যায় তাহলে এটা তুলনামূলক আরেকটু উপরে উঠে যাবে না? যাবে, স্বাভাবিক। তাহলে কোনো কারণে যদি বডি থেকে প্লাজমা কমে যায়, প্লাজমা লিকেজ হয়, বডি যদি ডিহাইড্রেশন হয়ে যায়, তখন কিন্তু আরবিসি পরিমাণটা বাড়ে। কারণ পানি কমে গেলে তখন পার্সেন্টেজটা বেড়ে যাবে, রাইট? কাউন্ট হয়তো বাড়বে না, কাউন্ট কিছুটা বাড়তে পারে, কারণ কারণ আমরা কাউন্ট, টোটাল কাউন্ট আমরা লিটার হিসাব করি, তাহলে যদি পানি কমে যাবে তখন আলটিমেটলি ওই পানি বা প্লাজমা কমে যাওয়ার কারণে আমার রিলেটিভলি কনসেন্ট্রেশনটা বেড়ে যাবে, ঠিক আছে। তাহলে এটাকে বলে রিলেটিভলি হিমাটোক্রিট বেড়ে যেতে পারে। সেটা কখন? যদি কোনো পেশেন্টের ধরলাম প্লাজমা লিকেজ হলো, প্লাজমা বের হয়ে গেল, ঠিক আছে, কিংবা কোনো পেশেন্ট যদি ডিহাইড্রেশন থাকে, তখন কিন্তু এরকম হতে পারে। ওকে। তাহলে এটা হিমাটোক্রিট বাড়ছে, তাহলে এই একই ভাবে আমি যদি এক্সাম্পল দিয়ে বলি, কোনো পেশেন্টের হিমাটোক্রিট কমতে পারে কখন? একটা তেমনি একই ভাবে বলতে পারে অ্যাবসলিউটলি কমে যেতে পারে। অ্যাবসলিউটলি কমে যায় কেমন? কখনো যখন আরবিসি প্রোডাকশন তেমন একটা হবে না। সাপোজ কোনো পেশেন্টের বোন মেরুতে অ্যাফ্লাসিয়া হয়ে গেছে, ঠিক আছে, অ্যাপ্লাস্টিক, অ্যাপ্লাস্টিক হলে আলটিমেটলি আরবিসি কমে যেতে পারে। শুধু আরবিসি না, তখন ডব্লিউবিসি, প্লেটলেট সবকিছু কমে যাবে, তাই না? যেমন ভিটামিন বি 12 ডেফিসিয়েন্সি, তাহলে আপনারা জানেন ভিটামিন বি 12 ডেফিসিয়েন্সিতে অ্যাপ্লাস্টিক বোন মেরু পাওয়া যায়। সেক্ষেত্রে কিন্তু সবকিছু আরবিসি, ডব্লিউবিসি, প্লেটলেট সবকিছু কমে যাবে, তাই না? একটা হতে পারে অ্যাবসলিউট। ওকে। আবার হতে পারে কোনো কারণে যদি কোনো অটোইমিউন কন্ডিশন বা অন্য কোনো একটা মেকানিক্যাল কন্ডিশনে আরবিসি লাইসিস হয়, তাই না? কোনো কারণে যদি আরবিসি লাইসিস হয়, সেটা কি হতে পারে? মেকানিক্যাল হতে পারে, মেকানিক্যাল হার্ট ভালভ। ওকে। এছাড়া কিছু ওই যে মাহা আছে, মানে ভেসেলের মধ্যে কিছু লাইসিস হতে পারে, ঠিক আছে। আচ্ছা। তারপরে হলো ওকে, সেটা ইমিউনোলজিক্যাল হতে পারে। আবার কোনো পেশেন্টের যদি বেশি স্প্লিন বড় হয়ে যায়, তখনও কিছু লাইসিস হয়, স্প্লিন কিছু স্টোর করে রাখে, ব্যাপারগুলো হতে পারে, ঠিক আছে। তাহলে একটা আছে অ্যাবসলিউটলি হিমাটোক্রিট কমে যেতে পারে। তো এই জিনিসগুলো একটু মাথায় চিন্তা করে রাখবেন, আমরা ইনশাল্লাহ এরপর তো আসতেছি। আচ্ছা, আরেকটা ব্যাপার হলো আহ কম না, আরেকটা ব্যাপার হলো কোনো কারণে যদি প্লাজমা বেড়ে যায়, তাহলে প্লাজমার পরিমাণ যদি বেড়ে যায়, তখনও কিন্তু হিমাটোক্রিটের পরিমাণটা কম দেখাতে পারে, তাই না? তাহলে প্লাজমা কি বাড়ে কিভাবে? আপনি কোনো পেশেন্টকে বেশি বেশি আইভি ফ্লুইড দিলেন, ঠিক আছে, তাহলে তার বডিতে পানির পরিমাণ যখন বেশি থাকবে, তখন বেশি পানিতে আরবিসির ঘনত্ব কম মনে হবে। আচ্ছা, একটা আইভি ফ্লুইড দিলেন। আবার কোনো পেশেন্টের যদি বডিতে এমন হয় যে পানি ধরে রাখে বডি বেশি, ঠিক আছে, যেমন আমি ধরলাম সিয়াড, তাহলে এসব সিয়াড হলে বডিতে পানি ধরে রাখবে বেশি, তখন বডিতে এগুলোর ডাইলিউশন হবে, মানে এগুলো ঘনত্ব কমে যাবে, তাই না? তাহলে এই ব্যাপারগুলো নিশ্চয়ই আমরা হিমাটোক্রিট থেকে বুঝছি। ওকে। এখন এখান থেকে, আচ্ছা, তাহলে আমরা আরবিসির সাথে কয়েকটা জিনিস রিলেটেড দেখেন, একটা হচ্ছে আরবিসির কাউন্ট, আরবিসির হিমাটোক্রিট, এবং আরবিসির হিমোগ্লোবিন কনসেন্ট্রেশন, মানে হিমোগ্লোবিন। ওকে। ওকে। এখন চলেন আমরা একটু আরবিসি, আমরা একটা সিবিসি দেখি, সিবিসি দেখে আমরা কিভাবে রিড করি সেটা একটু দেখি। দেখেন, একটা পেশেন্টের যখন আপনি সিবিসি দেখবেন, রিপোর্টে যাওয়ার আগে অবশ্যই তার নাম, তার এইজ এবং জেন্ডার, এই তিনটা জিনিস আপনি দেখে নেবেন। কারণ কি, আপনি যে পেশেন্টটা দেখতেছেন অ্যাকচুয়ালি ওই পেশেন্ট কিনা। অন্য একটা পেশেন্টের যদি হয়, তাহলে তো আপনি রিপোর্ট অ্যানালাইসিস করে কি করবেন, রাইট? তাহলে অবশ্যই তার নামটা দেখবেন। 2 নম্বর ব্যাপার হলো তার এইজ, কারণ এজের সাথে অনেক কিছু মানে নির্ভর করে। মানে কোন একটা পেশেন্টের যদি বয়স কম হয়, তার আরবিসি কাউন্ট একটু বেশি থাকতে পারে, যখন বয়স বাড়বে তখন আরবিসি কাউন্ট গুলো আস্তে আস্তে কমে যায়, রাইট? ইএসআর এর চেঞ্জ হয়, সেগুলো মেল আর ফিমেলের সাথে অনেক কিছু নির্ধারণ করে। সো এই তিনটা ব্যাপার না দেখে আপনি নিচে যাবেন না, ঠিক আছে। তাহলে 1 নম্বর কাজ হলো আপনি পেশেন্টের নাম, এই জেন্ডার, এই কাজগুলো অবশ্যই আপনাকে আগে দেখতে হবে, সাথে কোন ডেটের রিপোর্ট সেগুলো একটু দেখবেন। ওকে। আচ্ছা, 2 নম্বর কাজ হলো, এখন আমরা যখন রিপোর্টে আসবো, প্রথম আপনি কি করবেন? হিমোগ্লোবিন দেখবেন, আরবিসি দেখবেন, হিমাটোক্রিট দেখবেন, এই তিনটা একসাথে দেখেন। আপনি হিমোগ্লোবিন দেখেন, কোনো কোনো জায়গায় এটা কিন্তু ভিতরের দিকেও থাকতে পারে। আপনি হচ্ছে হিমোগ্লোবিন, আরবিসি কোন, হিমাটোক্রিট, এই তিনটা, এইগুলা আপনি হচ্ছে সেকেন্ড লাইনে দেখবেন। ওকে। আপনি যদি কোনো কারণে হিমোগ্লোবিন কম পান, আপনাকে অবশ্যই হিমাটোক্রিট দেখতে হবে। এগুলো আমরা ডিটেলস আরো আসবো। নর্মালি হিমোগ্লোবিনকে 3 দ্বারা গুণ করলে হিমাটোক্রিট পাওয়া যায়, ঠিক আছে। হিমোগ্লোবিনকে 3 দ্বারা গুণ করলে হিমাটোক্রিট পাওয়া যায়। কোনো কারণে যদি না মিলে, যদি দেখা গেল হিমোগ্লোবিন 10, হিমাটোক্রিট 40, তার মানে একটু মানে মিললো না, রাইট? 3 গুণ হলো না, তখন আসলে বুঝতে হবে যে ল্যাব টেস্টে কোনো একটা ঝামেলা আছে কিনা, এটা আগে চিন্তা করতে হবে যে এটা রিপোর্ট ফলস রিপোর্ট কিনা। ওকে। আরো কিছু খুব রেয়ার কিছু কারণ হতে পারে, সেটা আমি আসবো একটু পরে। ওকে। তাহলে হিমোগ্লোবিনের সাথে আপনাকে অবশ্যই হিমাটোক্রিট দেখতে হবে, আরবিসির কাউন্ট দেখতে হবে। আচ্ছা, যখন আপনি দেখবেন হিমোগ্লোবিন কম বা হিমাটোক্রিট কম, এটা কোনোটা যদি কম থাকে, আপনার নেক্সট কাজ হলো এমসিবি, এমসিএইচ, এমসিএইচসি, এই কাজগুলো দেখা, ঠিক আছে। ওকে। যদি কোনো কারণে আপনি এখানে অ্যাবনর্মালিটি পান, আপনার কাজ হলো রেড সেল ইন্ডিসিস গুলো দেখা।
ওকে। আচ্ছা, এরপর আসেন, যদি আপনি দেখেন এখানে কোনো অ্যাবনর্মালিটি না পান নাই বা পাইছেন, এই যদি পান তাহলে এটা দেখবেন, যদি না পান তাহলে আপনার পরের কাজ হলো ডব্লিউসি কাউন্ট দেখা। এই যে ডব্লিউসি কাউন্ট দেখা, ঠিক আছে? এটা তাহলে আপনার থার্ড নম্বর কাজ হলো ডব্লিউসি কাউন্ট দেখা। যখন আপনি ডব্লিউসি কাউন্ট দেখবেন, একই সাথে তার ডিফারেন্সিয়াল গুলো দেখে ফেলবেন, যে নিউট্রোফিল কেমন, লিম্ফোসাইট কেমন, এগুলো দেখবেন। হ্যাঁ, কিছু কিছু জায়গায় অ্যাবসলিউট নিউট্রোফিল এগুলো থাকে না। অ্যাবসলিউট মানে কয়টা, এটা হলো পার্সেন্টেজ, মানে আমার যদি 100টা ডব্লিউবিসি থাকে এর ভিতরে নিউট্রোফিল কয়টা, ঠিক আছে, এটা হলো পার্সেন্টেজ। আর কিছু কিছু জায়গায় অ্যাবসলিউট থাকে না, তো সেটা কিভাবে বের করতে হয় সেটা আমি দেখাবো, একটু পরে আমি সেটা আসবো। আবার কোনো জায়গায় এমসিবি নাও থাকতে পারে, কিছু কিছু ল্যাবে এমসিবি নাও দিতে পারে, কিছু এলাকার দিকে, গ্রাম অঞ্চলের দিকে আপনি অনেক সময় উপজেলায় পোস্টিং হবে, তখন এগুলো নাও থাকতে পারে। তখন এইগুলো কিভাবে বের করতে হয় সেগুলো আজকে দেখাবো, তবে সেটা একটু, যেহেতু মিডিয়াম লেভেলের অ্যাডভান্স, সেটা একদম লাস্টের দিকে দেখাবো, ঠিক আছে? ওকে, তাহলে আপনি যদি ডব্লিউবিসি কাউন্ট কম বেশি পান, নেক্সট কাজ হলো আপনার এইগুলো দেখা। আহ, এই পর্যন্ত আর কি। কারণ অনেক কিছুতে আপনি এই যে অ্যাবসলিউট কাউন্ট গুলো পাবেন না, তখন সেটা পরে। ওকে, আমি এটা একটু, ওকে। এরপরে আপনি দেখবেন হচ্ছে প্ল্যাটিলেট। এবং যখন আপনি প্ল্যাটলেট দেখবেন, তখন প্ল্যাটলেট কি মানে প্রোডাকশন বেশি নাকি কম, সেগুলো দেখার সিস্টেম আছে, সেটা আমরা দেখবো। আচ্ছা, এখানে আরেকটা জিনিস নাই, অনেক জায়গায় ইএসআর থাকে না বা থাকে, তখন সেই ইএসআরটাও কিন্তু দেখতে হবে, ঠিক আছে? তবে ম্যাক্সিমাম ল্যাবে বর্তমানে সেটা থাকে না। তাহলে কিভাবে দেখবেন যদি আমি আবার বলি, প্রথম কাজ হলো একটা রিপোর্ট পেয়ে আপনার পেশেন্টের নাম, বয়স, সেক্স, সেই জিনিসগুলো দেখা। 2 নম্বর কাজ হলো তার হিমোগ্লোবিন দেখা। হিমোগ্লোবিন দেখে হিমোগ্লোবিনের সাথে হিমাটোক্রিট একটু চেক করা, যেটা 3 গুণ আছে কিনা। আরবিসি কাউন্টার দেখা, এখানে কোন একটা অ্যাবনর্মালিটি পাইলে আপনার কাজ হলো এই রেড সেল ইন্ডিসেস গুলো দেখা। কারণ এটাকে কোন একটা অ্যাবনর্মালিটি পাইলে সেটা কোন দিকের অ্যাবনর্মালিটি সেটা আপনাকে বুঝতে হবে। ওকে, আবার এমসিবির কিছু অ্যাবনর্মালিটি পাইলে আপনি কি ধরনের টেস্ট করবেন সেটাও আপনাকে গাইড করবে, ঠিক আছে? এরপরে কাজ হলো আপনাকে ডব্লিউসি কাউন্ট দেখা, এবং ডব্লিউসি কাউন্টের যে পার্সেন্টেজ গুলো সেটা দেখা, ঠিক আছে? অ্যাবসলিউট কাউন্ট থাকলে ভালো, থাকলে দেখবেন, না থাকলে অ্যাবসলিউট কাউন্ট বের করবেন যদি অ্যাবনর্মালিটি থাকে। ওকে, এরপরে আপনার কাজ হলো প্ল্যাটেলেট দেখা, তারপর হলো ইএসআর। ওকে, তো চলেন, কোন একটা পেশেন্ট সাপোজ আমার কাছে হিমোগ্লোবিন কম নিয়ে আসলো, তাই না? হিমোগ্লোবিন কম হলে সেটাকে আমরা কি বলি? এনিমিয়া। এখন এই এনিমিয়া কয়েক ধরনের হতে পারে, যেমন আমরা ছোটবেলায় পড়ছি হাইপোক্রমিক মাইক্রোসাইটিক, নর্মোক্রমিক নর্মোসাইটিক, এন্ড ম্যাক্রোসাইটিক বা মেগালোবিলাস্টিক। ওকে, সো হিমোগ্লোবিন কম, এরপরে ল্যাব টেস্টটা ঠিক আছে কিনা এটা আমি চেক করবো কি দিয়ে? আমি হিমাটোক্রিট দেখবো কিভাবে, যে অ্যাকচুয়ালি হিমোগ্লোবিনের 3 গুণ হিমাটোক্রিট আছে কিনা, ঠিক আছে? ওকে, দিলাম ওকে। এখন এই যে ক্যাটাগরি 3 ধরনের এনিমি আছে, এটাকে ক্যাটাগরি করার জন্য আমাকে কি করতে হবে? এমসিবি, এমসিএইচ এন্ড এমসিআইসি দেখতে হবে, ঠিক আছে? তিনটা জিনিসগুলো কি সেটা একটু বলি। এমসিবিটা হলো মিন কর্পাসকুলার ভলিউম। আচ্ছা, এটার জন্য তো আমি আলাদা স্লাইডে রাখছি, রাইট? ওকে, আচ্ছা, তো দেখেন এমসিবিটা কি। এখানে এমসিবি হলো একটা আরবিসি সাইজ। এমসিবিটা কি? মিন কর্পাসকুলার ভলিউম। মিন মানে কি? গড়। কর্পাসকুলার মানে একটা সেল, মানে আরবিসি। ভলিউম মানে একটা আরবিসির ভলিউম, ঠিক আছে? একটা আরবিসির ভলিউম। যদি এটা কমে যায় তখন সেটাকে আমরা বলি কি? মাইক্রো, ছোট, রাইট? মিন কর্পাসকুলার হিমোগ্লোবিন মানে কি? একটা আরবিসি তে কতটুকু হিমোগ্লোবিন আছে। ওকে, তো এটাকে আমরা কি বলি? কোনো কারণে যদি এমসিবি কমে যায় তখন সেটাকে আমরা কি বলি? মাইক্রোসাইটিক। মাইক্রোসাইটিক, ঠিক আছে? আচ্ছা, কোনো কারণে যদি হিমোগ্লোবিন কমে যায় তখন সেটাকে আমরা কি বলি? হাইপোক্রোমিক। হাইপোক্রোমিক। আচ্ছা, ক্রোম মানে কি? কালারিং সাবস্টেন্স, রাইট? তাহলে হিমোগ্লোবিন আমরা জানি এটা দেখতে রেডিশ, আই মিন রেড। সো সাইজ কমে গেলে মাইক্রো, ছোট সাইজ। আর যদি কালারিং সাবস্টেন্স হিমোগ্লোবিন কমে যায় তখন সেটাকে বলে আমরা বলি হাইপোক্রোমিক। ওকে, তাহলে দেখা যায় যে কোনো জায়গায় যখন আরবিসির সাইজ ছোট হয়ে যায় তখন তার মধ্যে হিমোগ্লোবিনও কম থাকবে, তাই না? যেগুলো আপনার মাইক্রোসাইটিক এন্ড হাইপোক্রোমিক কিন্তু একসাথে পান। তো একইভাবে যদি সাইজ বড় হয়ে যায় তখন সেটাকে আপনি বলবেন ম্যাক্রোসাইটিক। আর যদি হিমোগ্লোবিন বেশি হয় তাহলে হাইপারক্রোমিক। বাট হাইপারক্রোমিক নর্মালি খুব বেশি হয় না। ওকে, ধরলাম
থিওরির সাথে হাইপারকর্মিক হতে পারে। আচ্ছা, তাহলে এটা হলো একটা সেলের ভলিউম, এটা ছিল একটা সেলের হিমোগ্লোবিন, আর একটা হলো এমসিএইচসি। এমসিএইচসি মানে কি? মিন কর্পাসকুলার হিমোগ্লোবিন কনসেন্ট্রেশন, মানে হলো একটা আরবিসির মধ্যে হিমোগ্লোবিন কনসেন্ট্রেশন। আমি ধরলাম এই একটা আরবিসি, এর ভিতরে এতটুকু হিমোগ্লোবিন আছে, ঠিক আছে? আচ্ছা, তো আমি প্রথম এমসিবি দ্বারা শুধুমাত্র ভলিউমটা মেজার করছি, পরেরটা দ্বারা আমি শুধুমাত্র এর ভিতরে হিমোগ্লোবিনটা মেজার করছি। আর এমসিএইচসিটা হলো একটা আরবিসির তুলনায় কতটুকু হিমোগ্লোবিন আছে। ওকে, এখন ধরলাম আহ এটার এটার যে সাইজ হবে, আমি ধরলাম এখানে আর একটা বড় সাইজের আছে, বড় সাইজের আরবিসি আছে, তার মানে তার ভলিউম বেশি। তেমনি একইভাবে আমি ধরলাম এটার ভিতর তার হিমোগ্লোবিনও বেশি আছে, ঠিক আছে? কিন্তু কনসেন্ট্রেশন তো আবার একই রকম হয়ে যেতে পারে, কারণটা কি? আমি ধরলাম এখানে ভলিউমও 2, তর্কের সাথে খাতিরে ভলিউমও 2, তারপরে আচ্ছা আগে হিমোগ্লোবিনটা লিখি, হিমোগ্লোবিনও 2, ভলিউমও 2, তাই না? আবার এখানে ধরলাম হিমোগ্লোবিন 3 আর ভলিউমও 3, তাহলে এখানেও আপনি ভাগ করলে পাবেন 1, এখানেও আপনি ভাগ করলে পাবেন 1, ঠিক আছে? তার মানে হলো ছোট আরবিসি তে ছোট অল্প পরিমাণ হিমোগ্লোবিন থাকতে পারে, তেমনি একইভাবে বড় আরবিসি তে বেশি হিমোগ্লোবিন থাকতে পারে, কিন্তু তাদের কিন্তু এমসিএইচসি একই রকম হতে পারে। বুঝতে পারছেন? আচ্ছা, তেমনি একইভাবে কোন এক মানে আপনি দেখবেন যে ছোট ভলিউম, ছোট হিমোগ্লোবিন, এদের ক্ষেত্রে দুইটাই সাইজ কম, এমসিএইচসি কম হতে পারে। কারণ কি? সেক্ষেত্রে আপনার দেখা যায় ভলিউমটা মানে হিমোগ্লোবিনটা অনেক বেশি কম থাকে, যেহেতু হিমোগ্লোবিন উপরে থাকে, সেক্ষেত্রে হিমোগ্লোবিন যদি বেশি কমে যায় তখন হলো এমসিএইচসি কমে যায়। কিন্তু যখন আপনি ম্যাক্রোসাইটিক গুলো দেখবেন, ওগুলোতে এমসিএইচসি অলমোস্ট নর্মাল। কারণটা কি? অলমোস্ট নর্মাল। কারণটা কি? যে পরিমাণ সাইজ বড় হয়েছে, হিমোগ্লোবিনটাও ততটুকু পরিমাণ বাড়ছে। আমি একটা মাস্টার টেবিল আছে, সেটা লাস্টে দেখাবো। ওকে, সেটা বলার উদ্দেশ্যটা হলো এমসিএইচসি কিন্তু নর্মাল থাকা মানে টোটাল আরবিসি পিকচার নর্মাল না, মানে ওপর নিচে দুটাই অ্যাবনর্মাল হলেও কিন্তু সেটা নর্মাল দেখাতে পারে, ঠিক আছে? ওকে, আর একটা হলো রেড সেল ডিস্ট্রিবিউশন ওয়াইড। এটার মানে বোঝায় যে একটা আরবিসি কতটুকু মানে ডিফারেন্ট ডিফারেন্ট সাইজে আছে, কোনোটা ছোট কোনোটা বড়, ঠিক আছে? এরকম হলে আহ আরডিডব্লিউ কি হবে? আরডিডব্লিউ হচ্ছে অনেক বেশি হয়ে যাবে। যদি সবগুলো সাইজ ছোট থাকে তখন আরডিডব্লিউ নর্মাল দেখাবে, সবগুলো সাইজ যদি বড় থাকে তখন আরডিডব্লিউ নর্মাল দেখাবে। কিন্তু কিন্তু যদি কোনোটা ছোট কোনোটা বড় এরকম হয়, তখন কি হবে? আরডিডব্লিউ কিন্তু বেড়ে যাবে। এটা দিয়ে আমরা অনেক কিছু আলাদা করি, সেই ব্যাপারগুলো আমি একটু পরে আসতেছি। ওকে, আপনাদের এই যে এমসিবি এমসি নিয়ে ডিটেলস আলোচনা আছে, আমি একটু পরে আসতেছি সেটা। ওকে, তো আমরা উপরে ছিলাম, উপরে একটু আসি। ওকে, সো আমি দেখলাম কোন পেশেন্টের হিমোগ্লোবিন কম, আমি হিমাটোক্রিট চেক করলাম যে আমার ল্যাব টেস্ট ঠিক আছে কিনা। এরপর আমি হচ্ছে এমসিএইচ চেক করলাম। আমি এমসিএইচ টা চেক করতে চাই না, কেন চেক করতে চাই না সেটা আপনাদেরকে বললাম। এখন আমি দেখলাম এটা কম, এটা যদি কম থাকে, দুইটাই কম, তখন আমি সেটাকে ধরে নিই মাইক্রোসাইটিক হাইপোক্রোমিক। এটা যদি নর্মাল থাকে, তখন আমি ধরে নিই নর্মোক্রোমিক বা নর্মোসাইটিক নর্মোক্রোমিক, নর্মোসাইটিক নর্মোক্রোমিক। এটা যদি বেশি হয়ে যায়, তখন আমি ধরলাম হচ্ছে ম্যাক্রোসাইটিক, ঠিক আছে? ম্যাক্রোসাইটিক হলো দেখা যায় অনেক সময় আরবিসি নর্মাল থাকে, যে কারণে নর্মোক্রমিক না বলে শুধুমাত্র ম্যাক্রোসাইটিকও বলা হয়। ওকে, এখন আসেন এই যে মাইক্রোসাইটিক হাইপোক্রমিক কয়টা আছে, কয়টা আছে? এটা নর্মালি আমরা বলি 4 ধরনের। কি কি? কোনো পেশেন্টের যদি আয়রন ডেফিসিয়েন্সি এনিমিয়া হয় হতে পারে, কোনো পেশেন্টের যদি থ্যালাসেমিয়া হয় সেটা হতে পারে, কোনো পেশেন্টের যদি এনিমিয়া অফ ক্রনিক ডিজিজ হয় সেক্ষেত্রে হতে পারে, আর হচ্ছে সিডারোবিলাস্টিক এনিমিয়া হলে হতে পারে। সিডারোবিলাস্টিক, সিডারোব্লাস্টিক অ্যাকচুয়ালি লেড পয়জনিং এর ক্ষেত্রে অনেক সময় একই রকম পিকচার নিয়ে আসে। ওকে, তো এই দুইটা আমাদের জন্য খুবই রেয়ার। কারণটা হলো এনিমিয়া কোনিক ডিজিজের ক্ষেত্রে দেখা গেল হচ্ছে আমার অলমোস্ট 80 to 90%, 80% হলো আমার নর্মোকর্মিক নর্মোসাইটিক হয়, অনলি 20% ক্ষেত্রে হলো আয়রন মানে লো এমসিবি এমসিএস হতে পারে। তার মানে আমার মেইনলি ঝামেলাটা বাদে কোথায়? আয়রন ডেফিসিয়েন্সি এনিমিয়া এন্ড থ্যালাসেমিয়া, ঠিক আছে? সো আমরা লাস্টে দেখাবো যে নর্মালি একটা পেশেন্ট যখন আয়রন ডেফিসিয়েন্সি এনিমিয়া থ্যালাসেমিয়া অলমোস্ট একই রকম পিকচার নিয়ে আসতেছে, তখন তাদের ক্ষেত্রে আমরা আলাদা করবো কিভাবে। কয়েকটা ওয়ে আছে। নর্মালি থ্যালাসেমিয়াতে এমসিভি অনেক কমে যায়, অনেক কমে যায়, অনেক কমে যায়। ওকে, আচ্ছা, তবে এটাকে আমরা আলাদা করি সিবিসি দেখে। কারণ
এটাকে আমরা আলাদা করতে পারি হচ্ছে ল্যাব টেস্ট দিয়ে, যেমন আয়রন প্রোফাইল করতে পারি, সিরাম ফেরেটিন করতে পারি। তারপর হচ্ছে আমরা থ্যালাসিমিয়া চেক করার জন্য আমরা হিমোগ্লোবিন ইলেকট্রোফোরেসিস করতে পারি। তবে শুধুমাত্র সিবিসি দেখে আপনি এটাকে কিভাবে আলাদা করে ফেলতে পারেন, একটা হচ্ছে এই যে আমরা একটু আগে দেখলাম না, RDW, RDW ওকে। এম আয়রন ডেফিসিয়েন্সি নেমেতে RDW অনেক বেড়ে যায়, কিন্তু থ্যালাসেমিয়াতে এটা কিন্তু আবার নর্মাল থাকতে পারে, নর্মাল থাকতে পারে মানে নর্মাল থাকে। ঠিক আছে, তাহলে এটা দেখে আমি একটা আলাদা করতে পারি। আর একটা আছে মির্জার ইন্ডেক্স। সো এই ইন্ডেক্সটা হলো, যদি আমি দেখি এটা কি সবই দেখাবো, যদি দেখি যে এটা হলো 13-এর কম, 13-এর কম, তখন সেটাকে আমরা বলতে পারি থ্যালাসেমিয়া। যখন 13-এর বেশি হয়ে যেতে যাবে তখন সেটাকে হলো বলে আমরা আয়রন ডেফিসিয়েন্সি অ্যানিমিয়া। ঠিক আছে, তো আপনি একটু উপজেলা লেভেল আছেন, সাপোজ আপনার কাছে যথেষ্ট রিসোর্স নাই, সেক্ষেত্রে আপনি থ্যালাসেমিয়া বা আয়রন ডেফিসিয়েন্সি অ্যানিমিয়া এই দুইটা দিয়ে আলাদা করে ফেলতে পারেন। ওকে, সো এই যে সংখ্যাটা কেন এটা হলো এটা তো আপনার মনে থাকবে না, নিশ্চয়ই এটা আপনার বুঝে পড়া লাগবে। চলেন আমরা সেদিকে আগাই। ওকে, আচ্ছা, আবার নর্মোকর্মিক নর্মোসাইটিক অ্যাকুট ব্লাড লস হতে পারে, অ্যাকুট হিমোলাইসিস হতে পারে। ঠিক আছে, ম্যাক্রোসাইটিক একটু কথা বলি। ম্যাক্রোসাইটিক এটা আবার দুই রকম হতে পারে, একটা হচ্ছে পিওরলি ম্যাক্রোসাইটিক, আর একটা হতে পারে মেগালোবিলাস্টিক। মেগালোবিলাস্টিক, মেগালোবিলাস্টিক আপনারা সবাই জানেন মেইনলি দুইটা কারণে হয়। একটা হচ্ছে ভিটামিন B12 যদি ডেফিসিয়েন্সি হয়, আর একটা যদি ফোলিক অ্যাসিডের যদি ডেফিসিয়েন্সি হয়। ঠিক আছে, আচ্ছা, মেগালোবিলাস্টিক কেন আলাদা বলতেছে, আপনি যখন এমসিবি দেখবেন, এমসিবি তো নর্মালি আপনার 100 পর্যন্ত, হাইস্ট লিমিট 100, কিন্তু মেগালোবিলাস্টিকে দেখা যায় এমসিবি বাড়বেই, কিন্তু এটা অনেক বাড়ে, প্রায় 114-এর উপরে চলে যায়। আর যদি আপনি দেখেন 100 থেকে 114-এর মধ্যে আছে, তখন সেটাকে আমরা চিন্তা করি হলো এটা ম্যাক্রোসাইটিক। তাহলে এটার কারণ কি? এটার কারণ কোনো পেশেন্ট যদি লিভার ডিজিজ হয়, তখন দেখা যায় আরবিসির বাইরে একটা লেয়ার তৈরি হয়। কোনো পেশেন্টের যদি হাইপোথাইরয়েডিজম হয়, হাইপোথাইরয়েডিজম হয়, কোনো পেশেন্টের যদি অ্যালকোহল খায়, কোনো পেশেন্ট যদি বিভিন্ন ড্রাগ ইন্ডাস্ট্রির কারণে ম্যাক্রোসাইটিস হতে পারে, সেসব কারণে হলো আরবিসি সাইজ গুলো বড় হয়, কিন্তু তার ভিতরে মেগালোবিলাস্ট থাকে না। এটা আমরা পেরিফেরাল ব্লাড ফিল্ম করলে আলাদা করতে পারবো। কিন্তু আবার আমি যদি আরবিসি সাইজ গুলো দেখি যে এটা জাস্ট আমার এমসিউ এর আপার লিমিট থেকে একটু বাড়ছে, তখন আমি চিন্তা করবো এই কারণগুলো। যদি দেখি এটা প্রায় 114-এর আশেপাশে হয়ে গেছে, তখন আমি চিন্তা করবো মেগালোবিলাস্টিক। ওকে, তাহলে আমার এই দুইটাকে আবার আলাদা করবো কেমনে? ভিটামিন B12 এর সাথে নিউরোলজিক্যাল ফিচার থাকে, নিউরোলজিক্যাল ফিচার থাকবে, পেশেন্টের হাত পা চিনচিন ঝিনঝিন করবে, এরকম জায়গায় অবশ অবশ লাগবে। সো এরকম নিউরোলজিক্যাল ফিচার থাকবে, এবং টোটাল বোন মেরুতে একটা অ্যাটলাসিয়ার ফিচার থাকবে। ওকে, নিউরোলজিক্যাল ফিচার থাকবে, নিউরোলজিক্যাল ফিচার থাকবে। ফলিক অ্যাসিড তো ওরকম কোনো নিউরোলজিক্যাল ফিচার থাকবে না। ওকে, ফলিক অ্যাসিড নর্মালি এটা কাদের ডেফিসিয়েন্সি হতে পারে? যারা হলো পিওর ভেজিটেরিয়ান। ঠিক আছে, ফলিক অ্যাসিড মনে করবেন ফলিক ফল, ফল তো ভেজিটেবল রাইট, তাহলে যারা মেইনলি ভেজিটেরিয়ান তাদের ক্ষেত্রে এরকম হতে পারে, কারণ ফলিক অ্যাসিড। ওকে, আর ভিটামিন B12, ভিটামিন B12 হচ্ছে আহ ওকে, ভিটামিন B12 হলো মেইনলি এনিম্যাল সোর্স। ঠিক আছে, ভিটামিন B12 হলো এনিম্যাল সোর্স, ফলিক অ্যাসিড হচ্ছে মেইনলি হচ্ছে, ও সরি আমি তাহলে একটু উল্টা বলেছি। সেটা হলো, যেহেতু ভিটামিন B12 হচ্ছে এনিম্যাল সোর্স, তাহলে যারা শুধুমাত্র হলো ভেজিটেবল খায়, শুধুমাত্র ভেজিটেবল খায়, ভেজিটেরিয়ান, তাদের ক্ষেত্রে এরকম হতে পারে। ঠিক আছে, তাহলে ফলিক অ্যাসিড এটা ফলে থাকে, এটা ফলে থাকে। তাহলে যারা শুধু ফল খাবে, ভেজিটেবল খাবে, তাদের ক্ষেত্রে ফলিক অ্যাসিড ডেফিসিয়েন্সি হবে না। ফলিক অ্যাসিড ডেফিসিয়েন্সি হবে যারা ভিটামিন B12 খায় না, যারা মানে কোনো এনিম্যাল খায় না, আই মিন যারা হলো ভেজিটেরিয়ান। ওকে, তাহলে এরকম ভাবে আমরা এটা কিন্তু আলাদা করে ফেলতে পারি। ঠিক আছে, তো চলেন আমরা বাকি ব্যাপারগুলো একটু আলোচনা করি। ওকে, নর্মাল হিমোগ্লোবিন হচ্ছে পুরুষদের ক্ষেত্রে 15 থেকে 17, মেয়েদের ক্ষেত্রে 13 থেকে 15। ওকে, তাহলে আমরা কখন এনিমিয়া বলবো? আমরা নর্মালি এনিমিয়া বলতে পারি যে কোনো পেশেন্টের যদি, ফিমেলের যদি 12-এর কম হয়, মেইলের যদি হচ্ছে 13-এর কম হয়, তখন সেটাকে আমরা ওভারঅল ক্ষেত্রে হলো এনিমিয়া বলতে পারি। আচ্ছা, আর প্রেগনেন্সির ক্ষেত্রে আমরা হচ্ছে নর্মালি এনিমিয়া বলতে গেলে আমাকে 11-এর নিচে হতে হয়। তাহলে আপনি এটা মনে রাখতে পারেন, 11 হলো প্রেগনেন্সির ক্ষেত্রে, 12 হলো ফিমেলের ক্ষেত্রে, 13 হলো মেইলের ক্ষেত্রে, তখন আমি তাদেরকে এনিমিয়া বলবো। তাহলে এনিমিয়া কেন হতে পারে? একটা তো আয়রন ডেফিসিয়েন্সি হতে পারে, এনিমিয়া কোনিক ডিজিজ হতে পারে, ফলিক অ্যাসিড বললাম, এগুলো আপনারা পড়বেন, এগুলো আমি এখানে অত ডিটেলস আলোচনা করবো না, এটা দেখে নিবে। ঠিক আছে, এখানে দেখেন একটা পাঁচ লাইন আছে যে কখন হিমোগ্লোবিন আপনি আলাদা ইন্টারপ্রেট করবেন না, অবশ্যই এর সাথে আপনাকে এমসিবি, REW, আরবিসি, রেটিকুলোসাইট এগুলো আপনাকে চেক করতে হবে। ঠিক আছে, তাহলে আমরা একটা আরবিসি কাউন্ট আসি। আরবিসি প্রায় ছেলেদের ক্ষেত্রে 4.5 লাখ প্রতি মাইক্রো লিটারে, আর মেয়েদের ক্ষেত্রে 4 লাখের মতো থাকে। ওই হিমোগ্লোবিন যে কারণে কমে, ওই একই কারণে আরবিসি কাউন্ট গুলো সেভাবে কমে। ঠিক আছে, আমরা একটু আগে কিন্তু একটু আলোচনা করে আসছিলাম যে কোনো পেশেন্টের এমসিবি কম, এমসিবি কম, আরবিসি নর্মাল, সেটা থ্যালাসেমিয়া হতে পারে। কোনো পেশেন্টের এমসিবি লো,
এমসিবি লো, আরবিসি লো, আপনি আয়রন ডেফিসিয়েন্সির কথা চিন্তা করবেন। ঠিক আছে, আমরা একটু পরে দেখাচ্ছি সেটা। আচ্ছা, হেমাটোক্রিট এবং হচ্ছে এই একই ব্যাপার, কি কারণে কমতে পারে কি কারণে বাড়তে পারে সেগুলো আমরা আলাদা করে আসছি। ওকে। আচ্ছা, রেড সেল ইন্ডিসিস এর ব্যাপারে আমরা হচ্ছে কখন কমে কখন নর্মাল থাকে কখন বাড়ে সেগুলো আলোচনা করলাম। এমসিএইচ এর ক্ষেত্রে একই ব্যাপার, হ্যাঁ। আচ্ছা, এখন হলো আরডিডব্লিউ। আমরা কি বললাম, আরডিডব্লিউটা হলো আরবিসি ডিস্ট্রিবিউশন ওয়াইড, হ্যাঁ। মনে করলাম কোন একটা আরবিসি এরকম সাইজ, কোন একটা আরবিসি এত বড়, কোন একটা আরবিসি এরকম, তাহলে এরকম যদি বিভিন্ন সাইজ থাকে তখন আমার আরডিডব্লিউ অনেক বেশি হবে। ওকে। সবগুলো যদি ছোট সাইজ হয়, সবগুলো যদি ছোট সাইজ হয় তখন আমার আরডিডব্লিউ নর্মাল থাকবে। ওকে। আমাদের সবগুলো বড় কিন্তু সাইজ, সবগুলো বড় সবগুলো একই রকম সাইজ, তখন কিন্তু আরডিডব্লিউ নর্মাল থাকবে। ঠিক আছে। ওকে। সো আমরা একটা টেবিল রাখছি এখানে, টেবিলটা একটু দেখেন যে কোনো পেশেন্টের যখন আয়রন ডেফিসিয়েন্সি অ্যানিমিয়া হবে, তার এমসিবি কমবে, এমসিএইচ কমবে, এমসিএইচসি কমবে, আরডিডব্লিউ বাড়বে। ঠিক আছে। এই যে আরডিডব্লিউ বাড়ে এটাকে বলে অ্যানাইসোসাইটোসিস। আপনারা জানেন আয়রন ডেফিসিয়েন্সিতে বিভিন্ন সাইজ এন্ড শেপের আরবিসি পাওয়া যায়। ঠিক আছে। থ্যালাসেমিয়াতে একটা খুবই ভালো ব্যাপার দেখবেন, এমসিবি অনেক কম থাকে, এমসিবি অনেক কম থাকে, এটা একটা খুব খুব ইম্পর্টেন্ট একটা ব্যাপার, এমসিবি অনেক কম থাকে। এবং হচ্ছে সবগুলো মোটামুটি একই সাইজ থাকার কারণে এখানে হচ্ছে আমার আরডিডব্লিউ নর্মাল থাকে। এনিমিয়া অফ কোনিক ডিজিজ, এটা 90%, 80 to 90% ক্ষেত্রে এমসিবি নর্মাল, এমসিএইচ নর্মাল, এগুলো নর্মাল থাকতে পারে। অল্প কিছু ক্ষেত্রে আপনি হচ্ছে এটা ইয়ে পাবেন, সেটা আমরা আলাদা করতে পারি হচ্ছে আয়রন প্রোফাইল করে আর কি। আচ্ছা, ভিটামিন বি 12 দেখেন এখানে এমসিবি বাড়ে, এগুলো বাড়বে, আরডিডব্লিউ কিন্তু এখানে বাড়বে। ঠিক আছে। আরডিডব্লিউ কেন বাড়বে, কারণ হচ্ছে এখানে আপনার সবগুলো কিন্তু সবগুলো সাইজ বড় কিন্তু সবগুলো কিন্তু একই রকম সাইজে বড় না, বিভিন্ন সাইজ এন্ড শেপের বড় হয় আর কি। ওকে। ফলিক অ্যাসিডের ক্ষেত্রে সেম। আচ্ছা, আর বাকি যে ম্যাক্রোসাইটোসিস আছে, হাইপোথাইরয়েডিজম, লিভার, অ্যালকোহল, ড্রাগ, এইগুলোর ক্ষেত্রে আলটিমেটলি সবই বাড়ে, তবে এমসিএইচসি কিন্তু নর্মাল, কারণ এমসিএইচসি নর্মাল আমরা দেখার চেষ্টা করি না, বা যেটা আমরা একটা আরবিসি সাইজের তুলনায় হিমোগ্লোবিন বাড়ছে কিনা সেটা আমরা বুঝি। ঠিক আছে। ওকে। তো চলেন আমি আপনাদের রিয়াল সিনারিও রাখছি না। ওকে। আচ্ছা, একটু এখন এখানে একটু দেখি যে কোনো পেশেন্টের এমসিবি কম, আরডিডব্লিউ বেশি, আমি চিন্তা করবো কি আয়রন ডেফিসিয়েন্সি। কোনো পেশেন্টের এমসিবি লো, আরডিডব্লিউ নর্মাল, তখন আমি চিন্তা করবো হলো থ্যালাসেমিয়া ট্রেইট। কোনো পেশেন্টের এমসিবি হাই, কোনো পেশেন্টের এমসিবি হাই, আরডিডব্লিউ হাই। ঠিক আছে। তার মানে এটা এটা হচ্ছে এমসিবি হাই মানে ম্যাক্রোসাইটোসিস, রাইট। তো এটা হচ্ছে অ্যালকোহলের ড্রাগের কারণে, ভিটামিন বি 12 এর কারণে, এটা আমি বুঝবো হচ্ছে কি দেখে, আরডিডব্লিউ দেখে। যদি আরডিডব্লিউ বেশি থাকে তখন হচ্ছে ভিটামিন বি 12 অথবা ফলিক অ্যাসিড, যদি নর্মাল থাকে তখন অ্যালকোহল, ড্রাগ, হাইপোথাইরয়েডিজম, এগুলো। ওকে। তাহলে এই যে আরডিডব্লিউ ব্যাপারটা কিন্তু আমাদের খুবই খুবই ইম্পর্টেন্ট, হ্যাঁ। তাহলে আরডিডব্লিউ নর্মাল থাকে কোথায়, থ্যালাসেমিয়াতে। এবং আরডিডব্লিউ হচ্ছে নর্মাল থাকে অ্যালকোহল, হাইপোথাইরয়েডিজমের অন্য যে কারণগুলোতে ম্যাক্রোসাইটোসিস হয়। তাহলে এটা দেখে কিন্তু আমি ক্লিনিক্যালি অনেক কিছু আলাদা করতে পারবো। চলেন আমি এখানে ডায়াগ্রাম আঁকি। কোনো পেশেন্টের এমসিবি দেখলাম, এমসিবি দেখলাম লো, এমসিবি দেখলাম হাই। তাহলে এমসিবি লো আমি মেইনলি দুইটা কারণ, যেটা আমি দুইটা কারণ আমাদের মধ্যে যেটা প্যাচ লাগাবে সেটা হলো আয়রন ডেফিসিয়েন্সি এনিমিয়া, আর একটা হচ্ছে থ্যালাসেমিয়া। ওকে। তাহলে আয়রন ডেফিসিয়েন্সি এনিমিয়া হলে এটাকে আমি আলাদা করবো কেমনে, আমি আলাদা করবো হচ্ছে আরডিডব্লিউ দেখে। যদি আরডিডব্লিউ অনেক বাড়ে তখন হচ্ছে আয়রন ডেফিসিয়েন্সি এনিমিয়া, আর যদি দেখে আরডিডব্লিউ নর্মাল তখন হচ্ছে সেটা, আরডিডব্লিউ নর্মাল সেটা হলো থ্যালাসেমিয়া। ওকে। আচ্ছা, এখন যদি কোনো পেশেন্টের এমসিএইচ বেশি থাকে, আমি ধরলাম সেটা হলো ম্যাক্রোসাইটোসিস। তাহলে এটাও দুইটা কারণ হতে পারে, একটা হচ্ছে ওই যে হাইপোথাইরিজম, লিভার ডিজিজ, ড্রাগ কন্ডিশনের কারণে, আর একটা হলো ভিটামিন বি 12, ফলিক অ্যাসিড ডেফিসিয়েন্সির কারণে। ঠিক আছে। তাহলে এটাও আমি আলাদা করবো কেমনে, সেটা হচ্ছে আরডিডব্লিউ দেখে। ঠিক আছে। এটা ক্ষেত্রে কি হবে, আরডিডব্লিউ নর্মাল হবে, এটার ক্ষেত্রে হচ্ছে আরডিডব্লিউ হাই থাকবে। ওকে। এবং এই জায়গাটা এটা কিন্তু যদি আপনার সুযোগ থাকে আপনি এখানে কিন্তু ডায়াগনোসিস কনফার্ম হবেন না, আপনাকে অবশ্যই পেশেন্টের যদি এরকম কন্ডিশন থাকে আপনাকে অবশ্যই আয়রন প্রোফাইল করতে হবে, বিশেষ করে এই ক্ষেত্রে অবশ্যই আয়রন প্রোফাইল করতে হবে। আর এই কন্ডিশনে আপনাকে কি করতে হবে, ইলেকট্রোফোরেসিস করতে হবে, এই কন্ডিশনে আপনাকে ইলেকট্রোফোরেসিস করতে হবে। ঠিক আছে। তেমনি একইভাবে কোনো পেশেন্ট যখন এরকম থাকবে তখন আপনি ভিটামিন বি 12, ফলিক অ্যাসিড এসে করবেন। আর এই ক্ষেত্রে আপনাকে হাইপোথাইরয়েডের জন্য আপনাকে টিএসএইচ আছে কিনা দেখতে হবে, লিভার ডিজিজ আছে কিনা, লিভার ফাংশন প্রোফাইল সেগুলো আপনাকে চেক করতে হবে, ড্রাগ হিস্ট্রি আছে কিনা সেগুলো আপনাকে চেক করতে হবে, অ্যালকোহল খায় কিনা সেগুলো চেক করতে হবে। ওকে। ওকে। এখন আসেন এই যে
মেটজার ইন্ডেক্সের কথা বলছিলাম, সেই জিনিসটা কি? সেই জিনিসটা হলো আমার এমসিবি কে যদি আমি আরবিসি দ্বারা ভাগ করি তখন সেটা বলে মেটজার ইন্ডেক্স। এটা খুবই খুবই ইম্পর্টেন্ট। এটা যদি 13-র বেশি হয় তখন সেটা বলে আয়রন ডেফিসিয়েন্সি, যদি 13-র কম হয় সেটাকে বলে হচ্ছে আমরা থ্যালাসেমিয়া। ওকে, কম বা বেশি এটা মনে রাখবেন কেমনে দেখেন, আমরা বলেছি আহ এমসিবি বাই আরবিসি, ঠিক আছে? ওকে, তাহলে যদি কোনো পেশেন্টের যদি উপরেরটা কেবল হওয়ার যদি এটা অনেক কমে যায় তখন কিন্তু এই ইন্ডেক্সটাও অনেক কমে যায়। তো আমরা বলছি থ্যালাসেমিয়ার ক্ষেত্রে পেশেন্টের আরবিসি সাইজ গুলো অনেক ছোট হয়ে যায়। যদি উপরেরটা ছোট হয়ে যায় তখন কিন্তু আপনার এই এমআই ইন্ডেক্স অনেক কমে যায়, তখন এটা বিলো 13 চলে আসে, ঠিক আছে? কিন্তু আয়রন ডেফিসিয়েন্সি এনিমিয়াতে এমসিবি কমে, আরবিসির পরিমাণও কমে, কিন্তু এমসিবি এত কমে না, ঠিক আছে? যে কারণে এটা কিন্তু 13-র বেশি থাকে, ঠিক আছে? তবে এটাই যদি কোনো কারণে আপনাদের কনফিউশন হয়, আপনাদের অবশ্যই পেশেন্ট আয়রন প্রোফাইল এবং ইলেকট্রোফোরেসিস করতে হবে, ঠিক আছে? আচ্ছা, তাহলে যে দেখেন যে কোনো পেশেন্টের যদি 13-র বেশি থাকে আপনি হচ্ছে সিরাম ফেরিটিন এন্ড আয়রন প্রোফাইল করবেন। যদি 13-র কম থাকে আপনার চিন্তা ভাবনা তখন হলো হিমোগ্লোবিন ইলেকট্রোফোরেস, তখন আপনাকে থ্যালাসেমিয়া ট্রেইট হতে পারে, হিমোগ্লোবিন ই ডিজিজ হতে পারে, তখন আপনাকে হিমোগ্লোবিন ইলেকট্রোফোরেসিস করতে হবে, ঠিক আছে? ওকে, সো আমরা তো বুঝলাম, চলেন আমরা একটু কিছু রিপোর্ট একটু অ্যানালাইসিস করি। দেখেন একটা পেশেন্টের হিমোগ্লোবিন কম, তাহলে হিমোগ্লোবিন কম মানে আমাকে এখন একটু দেখতে হবে তার হিমাটোক্রিটটা, যেটা আসলে 3 গুণ কিনা। ওকে, তাহলে 8 যদি আমি 3 দ্বারা গুণ করি তাহলে 3 × 8 = 24 আর 3 × 2 = 6, তাহলে অলমোস্ট কাছাকাছি, ঠিক আছে? ওকে, এখন আমি কি করবো, এমসিবি এমসিএস এগুলো দেখবো। তো দেখেন আমি পেশেন্টের এমসিবি দেখলাম কত, 72। তার মানে এমসিবি কম, এমসিএইচও কম, এমসিএইচসি নর্মাল আমার দেখার দরকার নেই। তাহলে যখন এই পেশেন্টের এই দুইটাও কমে গেল তখন আমার ডায়াগনোসিস কি? তখন আমার ডায়াগনোসিস হলো এটা আহ মাইক্রোসাইটিক হাইপোক্রোমিক, মাইক্রোসাইটিক হাইপোক্রোমিক। ওকে, তাহলে মাইক্রোসাইটিক হাইপোক্রোমিক যখন আপনি কোথাও পাবেন, আপনার তো 4টা ডিডি মাথায় চলে আসবে, কিন্তু এর ভিতরে আরো দুইটা আপনাকে আলো আলাদা করে ফেলতে হবে। সেটা হলো কোনো পেশেন্টের যদি কোনো ডিজিজের হিস্ট্রি না থাকে তখন আলটিমেটলি আপনার আয়রন ডেফিসিয়েন্সি এনিমিয়া এবং হচ্ছে আপনার থ্যালাসেমিয়া ট্রেইট মাইনর, এই দুইটার মধ্যে আপনাকে থাকতে হবে, অথবা হিমোগ্লোবিন ই ডিজিজ। ওকে, এগুলোর মধ্যে। ওকে, এখন এটা কি সেটা বোঝার জন্য আমাকে কি করতে হবে? এই রেড সেল ডিস্ট্রিবিউশন দেখতে হবে। তাহলে রেড সেল ডিস্ট্রিবিউশন এটা কি? আহ এটা এটা নর্মালি 14, আপনি এটা আপার লিমিট ধরবেন 14। তাহলে এটা যদি 14-র বেশি হয়ে যায় তখন এটা আমার চিন্তা ভাবনা কি হবে, এটা হলো আয়রন ডেফিসিয়েন্সি এনিমিয়া, ঠিক আছে? আয়রন ডেফিসিয়েন্সি এনিমিয়া। তাহলে আমি একটু মির্জার ইন্ডেক্সটাও চেক করি। এটা কিভাবে চেক করবো? এমসিবি ডিভাইডেড বাই আরবিসি কাউন্ট। তাহলে এমসিবি কত এখানে? এমসিবি হলো 72, আরবিসি কাউন্ট হলো 3.4, ঠিক আছে? 3.4, আমি হিসাবের সাথে এটাকে 3.6 ধরে নিলাম, তাহলে এটা কি হবে? 20, এটা হবে 20, মানে 36 × 72 তো, তাহলে এটার জন্য হবে 20, তাহলে এটা 20 মানে কি? এটা অবশ্যই এটা 13-র বেশি, তাই না? মোর দ্যান 13, তাহলে এটা হলো আয়রন ডেফিসিয়েন্সি এনিমিয়া, ঠিক আছে? তার মানে দেখেন আপনি উপজেলা লেভেলে একটা পেশেন্টে কিন্তু আয়রন প্রবলেম করতে পারবেন না, রাইট? তখন হচ্ছে কিছু আধুনিক ল্যাব হলে বা মানে খুব ভালো উপজেলা হলে সেটা করতে পারবেন, বাট একদম রিমোট এরিয়া হয়তো আপনি পারবেন না। ওকে, আবার অনেক সময় বললাম যে এমসিবি এমসিএইচ ও হয়তো আপনার ল্যাবে থাকবে না, সেটাও কিভাবে বের করতে সেটাও আমি দেখাবো আপনাদেরকে। আচ্ছা, এখন আসেন রিপোর্ট 2, একইভাবে আমি একটু দেখি। ও, এখানে আরেকটা ব্যাপার, এই পেশেন্টের কিন্তু দেখেন এখানে কিন্তু পেশেন্টের ইএসআর অনেক বেশি, রাইট? আমরা জানি একটা পেশেন্টের ইএসআর 10 বা 20 হবে, কিন্তু এখানে কিন্তু অনেক বেশি। ইএসআর কেন বেশি হলো সেটা আপনাদের একটু পরেই বলবো। ওকে, এখন আমরা রিপোর্ট 2টা একটু দেখি যে পেশেন্টের হিমোগ্লোবিন 10, হিমাটোক্রিট হচ্ছে 34, আমরা একটু 3 গুণ করি, 3 গুণ করলে হবে হলো 30 আর 3 × 15, তাহলে 31.5। মানে এটা হচ্ছে আমি দেখতে পাচ্ছি মানে কাছাকাছি, রাইট? মানে একটু একটু এদিক ওদিক হলে এটা সমস্যা নেই। ওকে, তারপর আমি একটু দেখি পেশেন্টের হলো এমসিভি কম 60, এটা কত কম দেখেন তো। নর্মালি হলো 80 থেকে 100, আমি যদি এভারেজে 90ও ধরে নিই মানে কত অনেক কমে গেছে কিন্তু। তার মানে কোনো পেশেন্টের যখন এমসিবি অনেক কমে যাবে আপনি মাথায় থ্যালাসেমিয়া, হিমোগ্লোবিন ই ডিজিজ এটা একটু মাথায় নিয়ে আসবেন, ঠিক আছে? আগেরটা দেখেন এমসিবি কত ছিল? 72, অত কমে নাই, রাইট? তাহলে এখানে কিন্তু অনেক কমে গেছে এমসিবি। আচ্ছা, এমসিএইচ হলো 18। ওকে, তাহলে আপনি এই দুটো দেখলেন যে এটাও হাইপোক্রমিক মাইক্রোসাইটিক। ওকে, আপনি আরইডব্লিউ দেখলেন, আরইডব্লিউ হচ্ছে কম, রাইট? আরইডব্লিউ কম, তারপরে কিন্তু নর্মাল লিমিটের মধ্যে মনে হচ্ছে, মানে 11 থেকে 15, তার মানে নর্মাল লিমিটের মধ্যে মনে হচ্ছে। তাহলে এটাকে আপনি এখন কি করবেন? আপনি হচ্ছে মেটজার ইন্ডেক্স করবেন, কি সেটা? এমসিভি ডিভাইডেড বাই আরবিসি কাউন্ট। ওকে, তাহলে এমসিবি কই? এমসিবি হলো 60, আরবিসি কাউন্ট কই? আরবিসি কাউন্ট হলো 5.8, আমি এটাকে 6 ধরে নিলাম আমার হচ্ছে হিসাবের সুবিধাতে, তাহলে 10।
13 কমে গেছে, তার মানে এটা হলো থ্যালাসেমিয়া অথবা হিমোগ্লোবিন ই ডিজিজ। ঠিক আছে, তাহলে এই পেশেন্টে কি করতে হবে এখন? হিমোগ্লোবিন ইলেকট্রোফোরেসিস করতে হবে, বলে আপনার ডায়াগনোসিস হয়ে যাবে। ঠিক আছে, চলেন আমরা আর ওখানে এখানে ইএসআর কিন্তু নর্মাল দেখাচ্ছে। ওকে, আমরা আর পরে সামনে আসি। একটা পেশেন্টের হিমোগ্লোবিন 8। ঠিক আছে, আপনি হিমাটোক্রিট দেখলেন কত? 25। তাহলে আপনি একে 3 দিয়ে গুণ করেন, দেখবেন হচ্ছে 3 × 8 = 24 হওয়ার কথা। ওকে, ধরলাম ইটস ওকে। পেশেন্টের দেখেন এমসিবি বেশি কত? 113। এটা কিন্তু অনেক বেশি। ওকে, তাহলে যখন আবার দেখেন এগুলো নর্মাল থাকতে পারে। ঠিক আছে, কারণ একটা বড় আরবিসি হলে তার মধ্যে হিমোগ্লোবিন কিন্তু মোটামুটি মানে নর্মাল থাকতেই পারে। আবার এটা হলো হিমোগ্লোবিন কনসেন্ট্রেশন, ওকে এটা ব্যাপার না। আরইডব্লিউ এখানে হচ্ছে বেশি, এবং পেশেন্টের হলো ইএসআর 50। ওকে, তাহলে দেখেন প্রথম কথা হলো পেশেন্টের যখন এমসিএইচ অনেক বেশি হবে, আপনি তখন পেশেন্টের সরি ভিটামিন বি 12 এবং হচ্ছে ফলিক অ্যাসিড ডেফিসিয়েন্সি কিনা সেটার দিকে আপনার নজর চলে যাবে। আবার যখন আমি বলেছি পেশেন্টের যখন আরডব্লিউ বেশি হয়ে যাবে, তখন সেটা ওই লিভার ডিজিজ অ্যালকোহল ওদিকে না হয়ে হিমোগ্লোবিন এবং ভিটামিন বি 12 ফলিক অ্যাসিড ডেফিসিয়েন্সির দিকে সেটা যাবে। ওকে, তাহলে এখন আপনার একটা কাজকে এটা অ্যাসে করা। এটা কি করে? অ্যাসে করা। ঠিক আছে, আচ্ছা। ইএসআর কেন বেশি একটু আগে একটু পরে পড়াবো। নর্মালি এনিমিয়া হলে ইএসআর বাড়তে পারে। ঠিক আছে, একটু পরে সেটা আসবো। চল না আরেকটা দেখি আমরা। কোনো পেশেন্টের আহ হিমোগ্লোবিন কম, এটাকে 3 দ্বারা গুণ করলাম করে আমি হলো হিমাটোক্রিট পাবো। ওকে, তাহলে আমি দেখতে পাচ্ছি এটা অলমোস্ট ঠিক আছে, কারণ এটা আসলে আসবে 33.3। ওকে, সো অলমোস্ট কাছাকাছি। এমসিবি বেশি। ঠিক আছে, এমসিবি বেশি। এমসিবি কি খুব বেশি? এমসিবি কিন্তু খুব বেশি না, একটু বেশি, রাইট? 100 একটু বেশি। তার মানে এটা হলো অ্যাকচুয়ালি ম্যাক্রোসাইটোসিস। ম্যাক্রোসাইটোসিস। এখন এটা কি ভিটামিন বি 12 ফলিক অ্যাসিড নাকি আহ লিভার ডিজিজ এইসব কারণগুলো, তখন আপনি বুঝবেন হলো আরইডব্লিউ। দেখেন এখানে আরইডব্লিউ কিন্তু নর্মাল। ঠিক আছে, আরইডব্লিউ নর্মাল। তার মানে এটাকে আপনাকে এই চারটার কথা এখন চিন্তা করতে হবে, যে পেশেন্টের আসলে লিভার ডিজিজ আছে কিনা। তো পেশেন্টের লিভার ডিজিজ থাকলে তো দেখেই অনেক কিছু বুঝবেন, রাইট? বিলিরুবিন বাড়ছে কিনা, তারপর পেট ফুলছে কিনা, আহ সিএলডি ফিচার আছে কিনা, পেশেন্টের হাইপোথাইরিজম আছে কিনা। ঠিক আছে, পেশেন্ট একটু বেশি মোটু হয়ে গেছে কিনা, ঠান্ডা বেশি লাগে কিনা। আপনি এটার জন্য টিএসএস করবেন, রাইট? এটার জন্য লিভার ফাংশন টেস্ট করবেন। আচ্ছা, পেশেন্ট অ্যালকোহল খায় কিনা সেই হিস্ট্রি নেবেন। পেশেন্ট কোন ড্রাগ খায় কিনা সেই হিস্ট্রি নেবেন, এবং অ্যাকর্ডিংলি আপনাকে ট্রিট করতে হবে, রাইট? সো আমার মনে হয় না এখন পর্যন্ত খুব বেশি সমস্যা থাকার কথা। ওকে, এখন দেখেন কোনো জায়গায় একটু গিয়ে বলতেছিলাম যে কোনো পেশেন্টের যখন আপনি এমসিবি এমসি যদি না থাকে, এটা কি করবেন? এটা বের করে নেওয়া যায়। ঠিক আছে, কিভাবে বের করবেন? দেখেন আমি বলছিলাম এমসিবি মানে কি? একটা আরবিসির ভলিউম কত, তাই তো? এমসিবি মানে একটা আরবিসির ভলিউম কত। ওকে, তাহলে আমরা যখন ওই যে ইসে দেখে আসছিলাম একটু আগে, আহ, এই যে একটা টেস্ট টিউব দেখছিলাম না, আমরা টেস্ট টিউব দেখছিলাম। টেস্ট টিউবের এই যে হিমাটোক্রিট ছিল নিচে, রাইট? এটা কিন্তু টোটাল আরবিসির পরিমাণটা ছিল এখানে, রাইট? তো যখন আপনি এমসিবি করবেন মানে একটা আরবিসির ভলিউম দেখবেন, তখন আপনি কি করবেন? এই এটা তো টোটাল আরবিসির ভলিউম, মানে এইটুকু তো টোটাল আরবিসির ভলিউম, তাই তো? এটা টোটাল আরবিসির ভলিউম ডিভাইডেড বাই টোটাল আরবিসি কাউন্ট। তাহলে এটাই হয়ে যাবে আপনার এমসিবি। আর ওকে, আর উপরে সাথে 10 দিয়ে গুণ করা লাগে হচ্ছে আপনার ওই যে বিভিন্ন এককটাকে হচ্ছে এদিক ওদিক করার জন্য। এদিক ওদিক করা মানে হলো আমি একটু আপনাদের উপরে দেখাই, একদম উপরে আসি। আপনারা দেখবেন আমাদের দেশের হিমোগ্লোবিনের যে এককগুলা সেটা হলো 10 দেওয়া, কিন্তু ইউকের অনেক জায়গায় তারা দেখবেন এটাকে 100 দেয়। ঠিক আছে, তখন আবার গ্রাম পার ডিএল হয় না, তখন আবার মিলিগ্রাম পার লিটার এটাকে হলো কনভার্ট করে ফেলে আর কি। ঠিক আছে, তো এটাকে অ্যাকচুয়ালি এই এককটাকে কনভার্ট করে কেমনে, এটা অ্যাকচুয়ালি যারা ম্যাথে ভালো তারা বুঝবেন। যে নর্মালি আমি যদি এটাকে করি গ্রাম, ঠিক আছে, তা আমি যদি উপরে মিলিগ্রাম করি, আমি এটাকে একটু সাইডে লিখি, সাপোজ গ্রাম পার ডিএল। ওকে, তো আমি যদি এটাকে এইভাবে ভাগ করি গ্রাম পার ডিএল, তাহলে আমি গ্রামটাকে যদি মিলিগ্রামে করি তাহলে উপরে কিন্তু আমার লিখতে হবে 1000 মিলিগ্রাম, তাই না? আচ্ছা, আবার হলো ডেসিলিটার, এটাকে যদি আমি লিটারে কনভার্ট করতে চাই, তাহলে 1 লিটার সমান হচ্ছে আহ হেক্টো ডেসি, এটা হলো 100 লিটার। ঠিক আছে, 100 লিটার। ওকে, তাহলে এখন যখন আপনি এটা এটা কেটে দিবেন, তখন আলটিমেটলি 10 গ্রাম, সরি 10 মিলিগ্রাম পার লিটার। ঠিক আছে, তাহলে গ্রাম ডিএল থেকে মিলিগ্রাম লিটার এটাকে এইভাবে কনভার্ট করে ফেলা যায়। ঠিক আছে, তাহলে ওই সূত্রের 10 হিসাবে আসছে এটা, ওই সেই সূত্রের 10। এই যে সেই সূত্রের 10। ঠিক আছে, তেমনি একইভাবে কোনো পেশেন্টের যখন আপনি একটা আরবিসির হিমোগ্লোবিন দেখতে চান, তাই না? তাহলে মনে করেন কোনো মানুষের টোটাল হিমোগ্লোবিন হচ্ছে যা আছে, তোমার টোটাল হিমোগ্লোবিন
ডিভাইডেড বাই একটা আরবিসির হিমোগ্লোবিন আর সূত্রের 10। তাহলে এটা দেখে উপরে যেহেতু হিমোগ্লোবিন, তাহলে এখান থেকে আপনি এমসিএইচ বের করতে পারবেন। আর এখানে উপরে যদি হেমাটোক্রিট মানে এটা একটা ভলিউম, তো আপনি এখান থেকে এমসিবি বের করতে পারবেন। ঠিক আছে, তাহলে কোনো আরবিসিতে যদি আপনার এমসিভি না দেওয়া থাকে, এটাও বের করতে পারবেন। চলেন আমরা উপর একটু বের করে দেখি। ওকে, ওকে, আমরা এখানে পাশেই লিখে ফেলি। আচ্ছা, তো দেখেন আমি এই পেশেন্টের এমসিবি এমসিস মনে করলাম আমি জানি না। তাহলে আমি কি করব, এমসিবি সমান সমান এমসিবি যেহেতু এটা ভলিউম, সো উপরে থাকবে হিমাটোক্রিট আর নিচে থাকবে হলো টোটাল আরবিসি ইন্টু 10। তাহলে উপরে দেখেন, উপরে হচ্ছে আমার কত হিমাটোক্রিট কত 26, নিচে হলো আমার আরবিসির পরিমাণ কত, আরবিসি হলো 3.4 ডিভাইডেড বাই 10। ঠিক আছে, এটা আমি একটু ক্যালকুলেশন ইউজ করি। 26 গুণ 10 ডিভাইডেড বাই, সরি, 26 গুণ 10 ডিভাইডেড বাই 3.4। ওকে, এটা অবশ্য আসে, এই যে এর কাছাকাছি আসে। ঠিক আছে, আচ্ছা। ওকে, আবার আপনি যখন এমসিএইচ চেক করবেন তেমনি একইভাবে হচ্ছে এমসিএইচ, তখন আপনি কি করবেন, এই যে টোটাল হিমোগ্লোবিন কত, হিমোগ্লোবিন হচ্ছে এই 82.2 ডিভাইডেড বাই হচ্ছে আরবিসির পরিমাণ। ঠিক আছে, তো দেখেন এখানে উপরে হলো আরবিসি পরিমাণ, আরবিসি পরিমাণ 3.4, এটাকে গুণ করলে আপনি হলো এমসিএইচ পেয়ে যাবেন। ঠিক আছে, তাহলে এটা আসলে কত, এটারে 82 ডিভাইডেড বাই 3.4 আর 24 এর মতো আসে। এখানে কত, 23, এখানে 20 আসে 24.1। তাহলে দেখেন কোনো পেশেন্টের যখন আপনি মাত্র এই তিনটা জিনিস যখন পাবেন, এই যে এই তিনটা জিনিস যখন পাবেন, এখান থেকে কিন্তু আলটিমেটলি আপনি পেশেন্টের এমসিএইচ, এমসিভি, এমসিএইচ বের করতে পারবেন। আর এডব্লিউ এখান থেকে এক্সেল আপনি বের করতে পারবেন না। ঠিক আছে, তাহলে এই ব্যাপারগুলো ক্লিয়ার না? তবে ম্যাক্সিমাম রিপোর্টে আপনার এগুলো থাকবে, আপনার এটা চিন্তা করতে হবে না। ঠিক আছে, ওকে, তাহলে আমরা এটুকু বুঝলাম। এখন আমরা একটু ইএসআর এ আসি, এটা খুবই খুবই ইম্পর্টেন্ট ব্যাপার, আমাদের এটা কিন্তু ভালো করে বুঝতে হবে। ইএসআরটা হলো ইরাইথ্রোসাইট সেডিমেন্টেশন রেট। ইরাইথ্রোসাইট আমি যখন আরবিসিটাকে এরকম একটা এর মধ্যে রেখে দিব তখন কি হয়, আরবিসি গুলোর নিচে আস্তে আস্তে সেটেল ডাউন হয়, যেটা আমরা প্রথম ছবিতে দেখা আসছি। এবং উপরে প্লাজমা গুলো চলতে থাকে, হ্যাঁ, উপরে প্লাজমা গুলো বাড়তে থাকে উপরের দিকে। তো 1 ঘন্টা পরে এই উপর থেকে কতটুকু ফাঁকা হলো, এটাকে আমি বলি ইরাইথ্রোসাইট সেডিমেন্টেশন রেট। এই নিচেরটা কিন্তু কাউন্ট করি না, উপর থেকে কতটুকু ফাঁকা হলো এটাকে আমরা বের করি কি, ইরাইথ্রোসাইট সেডিমেন্টেশন রেট। ঠিক আছে, তো দেখেন আমরা একটু আরবিসিটা একটু দেখি। এই যে হলো আরবিসি, একটা আরবিসি। ঠিক আছে, এখানে আমি কিছু কথা বলবো যেটা আপনাদের অ্যাকচুয়ালি বুঝতে অনেক হেল্প করবে। নর্মালি এই আরবিসি গুলো কি থাকে, নেগেটিভলি চার্জ থাকে, এদের চারপাশে একটা নেগেটিভলি চার্জ থাকে। তো এটাও নেগেটিভলি চার্জ, এটাও নেগেটিভলি চার্জ, তাহলে দুইটা দুইটাকে বিকর্ষণ করবে, রাইট? একই রকম চার্জ দুইটা দুইটাকে বিকর্ষণ করে। তাহলে বিকর্ষণ করলে এরা নর্মালি অত দ্রুত সেডিমেন্ট হয় না। কিন্তু যদি চার্জ একটু এদিক এদিক হয়ে যায়, তখন কিন্তু এটা দ্রুত এই যে রোলেক্স ফর্মেশন করে, এবং আলটিমেটলি হচ্ছে নিচে সেডিমেন্টেশন হয়, দ্রুত সেডিমেন্টেশন হবে। তাহলে যত দ্রুত সেডিমেন্টেশন হবে উপরে তত বেশি গ্যাপ বেড়ে যাবে, রাইট? তত বেশি গ্যাপ বেড়ে যাবে, তো আলটিমেটলি আমার ইএসআরটা বেশি দেখাবে। ওকে, তো এই ইএসআরটা নর্মালি দেখা গেছে ছেলেদের ক্ষেত্রে 10, মেয়েদের ক্ষেত্রে 20। কেন মেয়েদের ক্ষেত্রে 20? কারণ মেয়েরা একটু এনিমিক থাকে, এনিমিক থাকলে তার ইএসআরটা বাড়ে। কেন? দেখেন, এই একটা আরবিসি দুইটা যদি এরকম ডিস্টেন্সে থাকে, তাহলে যে সেডিমেন্টেশন রেট হবে, দুইটা যদি একটু বেশি গ্যাপে চলে যায়, তখন তাদের মাঝখানে, তখন তারা কি হয়, মেইনলি হচ্ছে গ্র্যাভিটি তাদেরকে বেশি আকর্ষণ করে, তখন সেডিমেন্টেশনটা বেশি হয়, যে কারণে আমরা এনিমিয়াতে নর্মালি ইএসএটা বেশি পাই। ওকে, ফিমেলের ক্ষেত্রে যেহেতু একটু এনিমিক থাকে তারা, তখন দেখা যায় তারা তাদের মাঝখানে গ্যাপ বেশি থাকে এবং গ্র্যাভিটি তাদেরকে দ্রুত আকর্ষণ করে, আলটিমেটলি সেডিমেন্টেশনটা বাড়ে। হ্যাঁ, যে কারণে আমরা উপরে কয়েকটা এনিমিয়াতে কিন্তু ইএসআরটা বেশি পাইছি। ঠিক আছে, তাহলে মনে রাখবেন, কোনো পেশেন্টের ইএসআর বেশি মানেই আপনি খারাপ কিছু চিন্তা করবেন না। ইএসআরটা অ্যাকচুয়ালি বাড়ে অনেকগুলো কারণে, সেটা আমি বলবো। কারণ ফিমেলের ক্ষেত্রে কিন্তু ইএসআর এমনি একটু বাড়তে পারে 20 পর্যন্ত, ছেলেদের ক্ষেত্রে 10 বা 15 পর্যন্ত। ওকে, এখন আসেন কখন ইএসআরটা বাড়ে। এই যে নেগেটিভ চার্জ, কোনো কোনো যদি নেগেটিভ চার্জ কমে যায়, আমাদের রক্তের মধ্যে নেগেটিভ চার্জ কি কি আছে, পজিটিভ চার্জ কি কি আছে, যদি পজিটিভ চার্জ বেড়ে যায়, তখন কি হবে, এদের মধ্যে আকর্ষণ বেশি হয়ে যাবে। মানে এই একটা নেগেটিভ চার্জ, দেখেন, এ একটা নেগেটিভ চার্জ, এটা একটা নেগেটিভ চার্জ, যদি মাঝখানে একটা পজিটিভ চার্জ থাকে, এর সাথেও বাইন্ড করবে, এর সাথেও বাইন্ড করবে, তখন কিন্তু এই যে রোলো ফর্মেশনটা হবে। ঠিক আছে, তেমনি ব্লাডের মধ্যে যদি নেগেটিভ চার্জ বাড়ে,
নেগেটিভ চার্জ বাড়ে, তাহলে আলটিমেটলি ইএসআরটা কমে যাবে, কিন্তু নেগেটিভ চার্জ যদি কমে যায় তখন কিন্তু আবার আরবিসি সরি ইএসআর এর পরিমাণটা হলো বাড়বে। চলেন আমি একটু দেখি। সেটা হলো রক্তের মধ্যে আমার নেগেটিভলি চার্জ হলো আছে কি কি, নেগেটিভলি চার্জ আছে হলো অ্যালবুমিন, পজিটিভ চার্জ আছে ফিব্রিনোজেন, তারপরে হলো গ্লোবিউলিন, অ্যালবুমিন গ্লোবিউলিন। ওকে, তাহলে আমি কি করলাম, যদি পজিটিভ চার্জ বাড়ে, যদি পজিটিভ চার্জ বাড়ে তখন তারা কি করবে, আরবিসির মধ্যে ইন্টারাকশনটা বাড়াবে। কারণ কি, এটা পজিটিভ চার্জ, এটা পজিটিভ চার্জ, এটা একটা নেগেটিভ চার্জ, এটা একটা নেগেটিভ চার্জ, তখন এসে কি করবে, এর সাথে বাইন্ড করবে, এর সাথে বাইন্ড করবে, এই হাত দিয়ে এর সাথে, এই হাত দিয়ে এর সাথে বাইন্ড করবে, করে দ্রুত রোলো ফর্মেশন হবে, ইএসআরটা পরিমাণটা বাড়বে। ঠিক আছে, তার মানে কি বুঝলেন, যদি বডিতে কোনো কারণে ফিব্রিনোজেনের পরিমাণ বাড়ে তখন তখন সেডিমেন্টেশন বেশি হবে, ইএসআর বাড়বে। বডিতে কোনো কারণে গ্লোবিউলিন বেড়ে গেলে সেটা কিন্তু কি হবে, ইএসআরটা বাড়বে। ওকে, তাহলে এই যে ফিব্রিনোজেন কি কারণে বাড়তে পারে, ফিব্রিনোজেন একটা অ্যাকুট ফেজ রিঅ্যাক্টেন্ট, বডিতে যে কোনো ইনফ্লামেশন হলে এই ফিব্রিনোজেনের পরিমাণটা বাড়ে। ফিব্রিনোজেন একটা প্রোটিন, এটা তৈরি হতে সময় লাগে। তাহলে এটা কি, নেট মানে একটু ছোলো, রাইট? ওকে, তো যেটা বলতেছিলাম, যে কোনো পেশেন্টের যখন বডিতে ইনফ্লামেশন চলতে থাকে তখন ফিব্রিনোজেন একটা অ্যাকুট ফেজ রিঅ্যাক্ট্যান্ট, এটা বেড়ে যায়। তখন ওই পেশেন্টে কিন্তু, আমরা জানি অ্যাকুট ইনফ্লামেশন বডিতে কিন্তু ইএসআর এর পরিমাণটা বেড়ে যায়। তবে যেহেতু ফিব্রিনোজেন একটা প্রোটিন, এটা তৈরি একটু সময় দিতে হয়। তো একদম একটা ইনফ্লামেশন হঠাৎ শুরু হলো, হঠাৎ করে ইএসআর বাড়ে না, ইএসআর বাড়তে একটু সময় লাগে, বাট অনেকদিন পর্যন্ত থেকে যায়। ঠিক আছে, তেমনি তাহলে কোনো পেশেন্ট অ্যাকুট ইনফ্লুয়েন্সা হলে অ্যাকচুয়ালি আমরা সিআরপিটা একটু চেক করি। ঠিক আছে, সিআরপিটা বাড়ে মেইনলি ব্যাকটেরিয়াল ইনফ্লুয়েন্সার ক্ষেত্রে, সিআরপিটা বাড়ে। ওকে, তেমনি একইভাবে গ্লোবিউলিন কি কারণে বাড়ে, গ্লোবিন একটা ইমিউনোগ্লোবিলিন, রাইট? তাহলে বডিতে ইমিউনোগ্লোবিন বাড়লে গ্লোবিনের পরিমাণটা বাড়ে। আবার ইমিউনোগ্লোবিন বাড়া ছাড়াও, যেমন কোনো পেশেন্ট যখন মাল্টিপল মাইলেমা হয়, মাল্টিপল মাইলোমা, তখন কিন্তু বডিতে প্রচুর পরিমাণ গ্লোবিউলিন চেইন টেইন বেড়ে যায়। তখন কিন্তু আলটিমেটলি এই যে পজিটিভ চার্জ বেড়ে যায়, ইএসআর এর পরিমাণটা বেড়ে যায়। ঠিক আছে, তেমনি একেবারে ম্যালিগনেন্সির ক্ষেত্রেও বডি কিন্তু প্রচুর অ্যাকুট ফেজ রিঅ্যাক্ট্যান্ট বেড়ে যায়। ওকে, যেখানে মানে ওই ওইগুলোর ক্ষেত্রে কিন্তু অনেক বেড়ে যায়। তেমনি ওকে, এখন এখন আসেন, কোনো পেশেন্ট যদি অ্যালবুমিন শরীরে কমে যায়, অ্যালবুমিন যদি কমে যায়, তাহলে অ্যালবুমিন যদি নেগেটিভ চার্জ, তাহলে নেগেটিভ চার্জ যদি কমে যায় তখনই কিন্তু ওদের ভিতরে ওই নেগেটিভ চার্জ যত কমে যাবে তেমনি একইভাবে ইএসআর ওইভাবে বেড়ে যাবে। ঠিক আছে, তাহলে অ্যালবুমিন কমে গেলে, কোনো পেশেন্ট ম্যালনিউট্রিশন আছে, তখন কিন্তু তার বডিতে অ্যালবুমিনের পরিমাণ, ওই অ্যালবুমিন কমে যাওয়ার কারণে তার বডিতে কিন্তু কি হয়, ইএসআর বেড়ে যায়। চলেন আমরা একটু ছবিটা দেখি। যে দেখেন কোনো পেশেন্টের এটা হলো নর্মাল পলিসাইক্লিক রুব্রা ভেড়া, এক্ষেত্রে কিন্তু কি হয়েছে, পলিসাইক্লিক রুব্রা ভেড়াতে আলটিমেটলি ইএসআর কমে গেছে, কারণ এদের বডিতে অনেক বেশি আরবিসি থাকে। তাহলে একটা মানুষের নর্মাল এরকম থাকলো, কিন্তু এর শরীরের তুলনাগুলো আরবিসি অনেক বেশি, পলিসাইক্লিক আমরা জানি বডিতে অনেক আরবিসি থাকে, তখন কিন্তু এর ইএসআর আরো কমে যাবে, বাড়বে না। ঠিক আছে, লো অ্যালবুমিন দেখেন কমে আসছে, কারণ কি, লো অ্যালবুমিন মানে হলো এদের ভিতর যে নেগেটিভ চার্জ গুলো কমে যাওয়া, তখন তাদের একসাথে ক্লাম্পিং হয় বেশি। ঠিক আছে, এনিমিয়াতেও হচ্ছে ইএসআর ইএসআর কিন্তু বেড়ে যায়। হ্যাঁ, এটা এটা হলো ইএসআর বেড়ে যায়। কারণ কি বলছি, এনিমিয়া হলে তারা দ্রুত সেটেল ডাউন হয়। ফিব্রিনোজেন, তারপর পজিটিভ চার্জ যেটা বললাম অ্যাকুট ফেজ রিঅ্যাক্টেন্টে বাড়ে, তাহলে এটা কমে যাবে। ইমিউনোগ্লোবিউলিন হলে এটাই হবে। আচ্ছা, সিকল সেল ডিজিজের ক্ষেত্রে আবার ইএসআরটা হলো মানে বাড়ে না, বরং আরো নর্মাল থাকে বা কমে যায়। কারণটা কি, সিকল সেল ডিজিজ তো বিভিন্ন সাইজ এন্ড শেপ, এটা ক্লাম্পিং হয় না। তো এটা ঘুরে ঘুরে করে বেড়ায়, এটা নর্মালি ক্লাম্পিং হয় না সিকল সেল ডিজিজের ক্ষেত্রে। ওকে, আচ্ছা, তাহলে এইটুকু নিশ্চয় আমরা বুঝছি। তাহলে কোনো পেশেন্টের মানে ইএসআর যখন আমি দেখবো, তখন আমার কয়েকটা চিন্তা মাথায় থাকতে হবে। কি কি চিন্তা আমার মাথায় থাকতে হবে, মাথায় থাকতে হবে ওই মানুষটা জেন্ডার কি, কারণ আমরা জেন্ডার অনুসারে কিছু চেঞ্জ হয়, তাই না? জেন্ডার অনুসারে কিছু চেঞ্জ হয়। আচ্ছা, আরেকটা জিনিস মাথায় রাখতে হবে, এজটাও আমি একটু পরে দেখাবো কেন দরকার সেটা। এরপর আমার মাথায় থাকতে কি হবে, কি কি থাকতে হবে, পেশেন্টের বডিতে কোনো পজিটিভ চার্জ বাড়লো কিনা। ঠিক আছে, অথবা ওই পেশেন্টের বডিতে কোনো নেগেটিভ চার্জ কমলো কিনা। তাহলে এটা কমতে পারে কেমনে, অ্যালবুমিন কমলে হতে পারে। কর্টিসোল বাড়ে কেমনে, যেমন ফিব্রিনোজেন যদি বাড়ে, যদি ইমিউনোগ্লোবিন যদি বাড়ে। ঠিক আছে, এছাড়া যে কোনো ইনফ্লামেশন এগুলোতে কিন্তু ইএসআর বাড়ে। ঠিক আছে, এই কথাগুলো আমাদের মাথায় রাখতে হবে, রাইট? ওকে, তাহলে চলেন, নর্মাল ভ্যালু কি, 10-এর কম বা 15 বলা হয়, ফিমেলের ক্ষেত্রে হলো 20। ঠিক আছে, ওকে, এখন আমি যদি একটু দেখি, একটা পেশেন্টের একটা পেশেন্টের বয়স 60, সে পুরুষ, তার ইএসআর হলো 40, তাহলে নিচে অ্যাবনর্মাল এটা। কারণ আমি দেখতে পাচ্ছি এটা মেলে থাকার কথা 10 থেকে 15, এখানে আছে হলো 40, তাহলে এটা তো আসলে বেশি, রাইট? তবে তাহলে এটা অ্যাবনর্মাল, কিন্তু এটা নাও হতে পারে। কারণটা কি, কারণ হলো দেখেন, এই পেশেন্টের হলো
বয়স কত? 60 বছর। তাহলে বয়স 60 বছর, যখন কারো বয়স যখন বেশি হবে তখন আলটিমেটলি কিন্তু তার ইএস এর টা আমাকে অ্যাডজাস্ট করে নিতে হবে। সেই অ্যাডজাস্টটা কেমন? বয়সকে, বয়স ডিভাইডেড বাই 2, নর্মাল, এটা নর্মালের ক্ষেত্রে, হ্যাঁ, এটা হলো উপরেটা এজ, বয়স ডিভাইডেড বাই 2, এটা হলো এটা এটা তাহলে এর ক্ষেত্রে আমার কি আসে? ইএসআর 30। তার মানে এই পেশেন্টের ক্ষেত্রে কিন্তু ইএসআর 30 হলো আমার নর্মাল। যদি মানুষটা ফিমেল হতো, যদি মানুষটা ফিমেল হতো, ফিমেলের ক্ষেত্রে কি হতো? ইএস প্লাস 10। আমরা দেখে দেখে আসছি কিন্তু কি, মেয়েদের ক্ষেত্রে নর্মালি 10 বেশি থাকে, তাই না? 10 বেশি থাকে, তাহলে সে 10 আমরা এখানে যোগ করে নিব, এজ প্লাস 10 ডিভাইডেড বাই 2, সেটা কিন্তু ফিমেলের ক্ষেত্রে ইএসআর। ঠিক আছে? তাহলে দেখেন এই পেশেন্টের বয়স হচ্ছে 60, তাহলে 30 হওয়া উচিত, তাও তো বেশি। কেন বেশি? কারণ পেশেন্টের এনিমিয়া আছে, হিমোগ্লোবিন কম আছে, যে কারণে আরো একটু বেড়ে গেছে। ঠিক আছে? তাহলে কোনো পেশেন্টের ইএসআর বাড়লেই কিন্তু, কোনো পেশেন্টের ইএসআর বাড়লে কিন্তু আমি একদম টিবি হলো কিনা, ম্যালিগনেন্সি হলো কিনা, বা কোনিক ইনফ্লামেশন চলতেছে কিনা, এটা চিন্তা করার আগে পেশেন্টের বয়স, তারপর মেল আর ফিমেল, পেশেন্ট এনিমিক কিনা সেই জিনিসগুলো আমার চিন্তা করা লাগবে। ঠিক আছে? সো আমি এজ কিভাবে অ্যাডজাস্ট করবো? মেলের ক্ষেত্রে এজ ডিভাইডেড বাই 2, ফিমেলের ক্ষেত্রে এজ প্লাস 10 ডিভাইডেড বাই 2। ওকে, সাথে বাকি কন্ডিশন গুলো, এবং খুব গুরুত্বপূর্ণ কন্ডিশন, এরপর আমি এনিমিয়া চেক করবো, পেশেন্ট এনিমিয়া আছে কিনা। যদি এরপর না থাকে তখন আমি চিন্তা করবো পেশেন্ট ম্যালিগনেন্সি আছে কিনা, কিংবা 100-র উপরে হয়ে গেলে, নর্মালি ম্যালিগনেন্সি, টিবি, ভাস্কুলাইটিস এগুলোতে 100-র উপরে চলে যায়। ঠিক আছে? তাহলে আমরা ইএসআর এর ব্যাপারটা বুঝলাম কিনা, ইএসআর কি কি বাড়ে সেই কারণগুলো এখানে একটু লিখে রাখছি, একটু দেখে নিতে পারেন। এই যে দেখেন যে ইএসআর হলো স্লোলি বাড়ে, ফলস করেও স্লোলি। ঠিক আছে? এটা এনিমিয়া, প্রেগনেন্সি দ্বারা এটা হয়। প্রেগনেন্সি রিলেটেড রিপোর্ট অ্যানালাইসিস আমরা আরেকটা ক্লাসে করবো। পর অ্যাকুট ইনফ্লামেশন যে কোনো আমরা সিআরপি একটু দেখার চেষ্টা করি, কারণ ইএসআর বাড়তে একটু সময় লাগে। তবে সিআরপি মোটামুটি ব্যাকটেরিয়াল ইনফেকশনের ক্ষেত্রে বেশি বাড়ে। ঠিক আছে? ব্যাকটেরিয়াল ইনফেকশনের ক্ষেত্রে বেশি বাড়ে। কোনো পেশেন্টে হাই ইএসআর পান, আপনি অবশ্যই ম্যালিগনেন্সি, টিবি, ভাস্কুলাইটিস আপনাকে চিন্তা করতে হবে। ঠিক আছে? আচ্ছা, সো এখন পর্যন্ত কারো কোনো কোশ্চেন? এরপর আমরা আরেকটা জিনিস পড়বো, সেটা হলো রেটিকুলোসাইট। এটা খুবই খুব ইম্পর্টেন্ট। রেটিকুলোসাইটটা কি? আরবিসির আগের স্টেজটা হলো রেটিকুলোসাইট, মানে রেটিকুলোসাইট হয় এরপরে আরবিসি হয়। ঠিক আছে? তো রেটিকুলোসাইটটা নর্মালি বোন মেরুতে থাকে। কোনো পেশেন্টের যদি বোন মেরু হাইপার প্রোডাকশন হয়, কোনো পেশেন্টের যদি বোন মেরু বেশি বেশি প্রোডাকশন করে, তখন তার রেটিকুলোসাইট বাড়ে, রেটিকুলোসাইট বাড়ে। ঠিক আছে? কি, বোন মেরু যদি বেশি বেশি প্রোডাকশন করে, তেমনি বোন মেরু যদি কাজ করতে না পারে, বোন মেরু যদি সাপ্রেশন হয়, তখন রেটিকুলোসাইট কমে কমে যায়। ওকে, এখন আসেন, সাপোজ কোনো পেশেন্টের অ্যাকুট হিমোলাইসিস হচ্ছে, অ্যাকুট হিমোলাইসিস হচ্ছে, বডিতে আরবিসি কাউন্ট কমে যাচ্ছে, বোন মেরু বসে থাকবে, বোন মেরু প্রোডাকশন বাড়াবে না? বোন মেরু প্রোডাকশন বাড়াবে। ঠিক আছে? তখন কি হবে? তখন আলটিমেটলি পেশেন্টের হলো রেটিকুলোসাইট কাউন্ট বাড়বে। ঠিক আছে? কারণ বোন মেরু যখন বেশি বেশি প্রোডাকশন করে, তখন ভিতরে কিছু জিনিসও পাঠায় দেয়, যে কিরে, মানে সাপোজ খুব বেশি আমাকে ডেলিভারি করতে হচ্ছে, তখন ওই যেগুলো ইমেচিউর সেল আছে, একটু কম, মানে এখনো পুরোপুরি ম্যাচিউর হয় না, তাদেরকে আমাকে বের করে দেওয়া লাগবে। ঠিক আছে? কোনো পেশেন্ট অ্যাকুট ব্লাড লস, মানে অ্যাকুট ব্লিডিং হলো, হিমোরেজ হলো, তখন কিন্তু রেটিকুলোসাইট কাউন্ট বাড়বে। ঠিক আছে? একইভাবে যদি আমি চিন্তা করি কোনো পেশেন্টের অ্যাপ্লাস্টিক বোন, অ্যাপ্লাস্টিক বোন মেরো, তখন কি হবে? বোন মেরো তো সাপ্রেসড হয়ে গেছে, তাই না? বোন মেরো সাপ্রেসড হয়ে গেছে, তখন কিন্তু আমার রেটিকুলোসাইট কমে যাবে। ঠিক আছে? কোনো পেশেন্টের সিকেডি, তাহলে সিকেডি হলে তার বডিতে ইপিও নাই, ইরিথ্রোপয়েটিন নাই, তাহলে বোন মেরোকে স্টিমুলেশন করার মতো কেউ নাই, তার মানে এটা এক ধরনের বোন মেরো সাপ্রেশন। তাহলে কি হবে? রেটিকুলোসাইট কমে যাবে। কোনো পেশেন্ট হচ্ছে কেমোথেরাপি পাচ্ছে, তাহলে কেমোথেরাপি গুলো কি করে? বোন মেরো সাপ্রেশন করে, তাহলে এদের ক্ষেত্রে কি হবে? রেটিকুলোসাইট কমে যাবে। ঠিক আছে? তাহলে রেটিকুলার সাউন্ড দিয়ে আমরা বুঝতে পারবো বোন মেরো হাইপারপ্লাস্টিক নাকি হাইপোপ্লাস্টিক। যদি বোন মেরো, মানে যদি বোন মেরো বেশি বেশি আরবিসি প্রোডাকশন করে, তখন রেটিকুলার কাউন্ট বাড়ে। ঠিক আছে? আচ্ছা, ঠিক আছে, তো চলেন আমরা একটু দেখি। রেটিকুলার সাউন্ড নর্মালি সর্বোচ্চ আমি 2 পর্যন্ত নর্মাল ধরে নিতে পারবো। রেটিকুলোসাইট কখন হাই হতে পারে? অ্যাকুট ব্লাড লস, হিমোলাইসিস, কিংবা কোনো পেশেন্টের যখন অনেকদিন ধরে আয়রন ডেফিসিয়েন্সি ছিল, অনেক ধরে ভিটামিন বি 12 বা ফলিক অ্যাসিড ডেফিসিয়েন্সি ছিল, এগুলো যখন আপনি সাপ্লিমেন্ট দিবেন, বোন মেরো এতদিন ধরে সাপ্রেসড হয়েছিল, এখন যখন এগুলো দিবেন, তখন এগুলো দুম 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 করে বাড়া শুরু করবে, রাইট? তখন আলটিমেট রেটিকুলোসাইট কাউন্ট হাই হবে। ঠিক আছে? আচ্ছা, বোন মোর হাইপার প্লাস্টিক কিনা, বেশি তৈরি করতেছে কিনা, আমরা প্লাটিলেটের আমরা ডিস্ট্রিবিউশন ওয়াইড দেবে সেটাও বুঝতে পারবো, সেটা ইনশাল্লাহ আমরা নেক্সট ক্লাসে বুঝবো। রেটিকুলোসাইট লো হতে পারে কখন? কোনো পেশেন্ট আয়রন ডেফিসিয়েন্সি, তাহলে আপনি কাঁচামাল দিচ্ছেন না, তাহলে বোন মেরো তৈরি করতে পারবে না। একইভাবে ভিটামিন বি 12, ফলিক অ্যাসিড, ইপিও, বোন মেরো ফেলের অ্যাপ্লাস্টিক এনিমিয়া। ঠিক আছে? তাহলে এনিমিয়া উইথ হাই রেটিকুলোসাইট কাউন্ট, হাই রেটিকুলোসাইট কাউন্ট, তার মানে হলো বোন মেরো বেশি বেশি কম্পেনসেট করার চেষ্টা করতেছে, বোন মেরো বেশি বেশি তৈরি করার চেষ্টা করতেছে। কারণ কি, কোনো পেশেন্ট যদি ব্লাড লস হয়,
কিংবা যদি আরবিসি ডিস্ট্রাকশন হয়, তখন বোন ম্যারো বেশি বেশি তৈরি করে তাকে কম্পেনসেট করার চেষ্টা করে। তেমনি একইভাবে কোনো পেশেন্ট যদি রোড রেটিকুলোসাইট কাউন্ট হয়, তাহলে আলটিমেটলি বুঝতে হবে তার প্রোডাকশনের সমস্যা, বোন ম্যারোর সমস্যা। ঠিক আছে, ওকে। তাহলে আমরা যদি আজকের ক্লাসে একটু সামারি করি এখানে, তাহলে আমরা একটু সামারি করি, সেটা হলো কোনো পেশেন্টের সাপোজ আপনি এনিমিয়া পেলেন, কিভাবে? হিমোগ্লোবিন কম, ঠিক আছে, চেক করলেন কি, ক্রস চেক করলেন কি দিয়ে? হেমাটোক্রিট দিয়ে, ঠিক আছে, ওকে। এখন এটা তিনটা ব্যাপার হতে পারে। আমরা যেটা প্রথমে আলোচনা করে আসছি, এটা হলো মাইক্রোসাইটিক হাইপোক্রোমিক। এটার আবার চারটা কারণ আছে। মেইন কারণ হলো আইডিএ, এবং হচ্ছে থ্যালাসেমিয়া ট্রেইট, এবং থ্যালাসেমিয়া আই মিন হিমোগ্লোবিনের প্যাথি, এবং এর সাথে হলো হিমোগ্লোবিন ই ডিজিজটাও রাখবেন, ঠিক আছে। তাহলে এটাকে আপনি আলাদা করতে গেলে কি করবেন? আপনি হচ্ছে আরডিডব্লিউ চেক করবেন, এবং হচ্ছে মির্জার ইন্ডেক্স চেক করবেন, ঠিক আছে। যদি দেখেন পেশেন্টের আহ আরইডব্লিউ আরইডব্লিউ হচ্ছে বেশি, কিংবা মির্জার ইন্ডেক্স বেশি, তাহলে আপনার ডায়াগনোসিস কি হবে? আয়রন ডেফিসিয়েন্সি অ্যানিমিয়া, ঠিক আছে। আপনি পেশেন্টের আয়রন শুরু করে দিতে পারেন। তবে এটা কনফার্ম হওয়ার জন্য আপনাকে কি করতে হবে? কনফার্ম হওয়ার জন্য আপনাকে আয়রন প্রোফাইল করতে হবে, ঠিক আছে। আচ্ছা, যদি আপনাকে এই দুইটা আপনি কম পান, তখন এটা হলো আপনাকে থ্যালাসেমিয়া ট্রেইট অথবা হিমোগ্লোবিন ই ডিজিজ। আপনি এটা কি করবেন? ইলেকট্রোফোরেসিস করবেন, ইলেকট্রোফোরেসিস করবেন, ঠিক আছে। একসাথে এখানে আরেকটা জিনিস বলে দেই, এখানে তো আরেকটা জিনিস হতে পারে এনিমিয়া অফ কোনিক ডিজিজ। এনিমিয়া অফ কোনিক ডিজিজ, তাহলে এনিমিয়া অফ কোনিক ডিজিজটা নর্মালি সে আয়রন ডেফিসিয়েন্সির মতোই প্রেজেন্ট করবে। তার মানে এখানে আপনার আরইডব্লিউ বেশি হবে, আরইডব্লিউ বেশি হবে, মির্জার ইন্ডেক্সও বেশি হবে। তাহলে এটাকে আপনি আলাদা করবেন কিভাবে? এটাকে আলাদা করতে হবে আয়রন প্রোফাইল থেকে, ঠিক আছে। যেহেতু এনিমিয়া অফ কোনিক ডিজিজে ইনফ্লামেটরি সাবস্টেন্স অ্যাকুট ফেজ রিঅ্যাক্ট্যান্ট সেরাম ফেরিটিন অনেক বেশি থাকবে, সেরাম ফেরিটিন অনেক বেশি থাকবে। আবার হিস্ট্রি তো নিবেন, রাইট? তাহলে এনিমিয়া কোনিক ডিজিজ নাকি এনিমিয়া আয়রন আয়রন ডেফিসিয়েন্সি, এটাকে আপনাকে কি করতে হবে? আয়রন প্রোফাইল করতে হবে। আয়রন প্রোফাইল করে সেরাম ফেটিন পাবেন। সেরাম ফেটিন যদি আপনি বেশি পান, সেরাম ফেটিন যদি আপনি বেশি পান, তাহলে এটা বুঝবেন হচ্ছে এনিমিয়া অফ কোনিক ডিজিজ, ঠিক আছে। আর যদি সেরাম ফেটিন আপনি কম পান, তার মানে এটা বুঝবেন হচ্ছে আয়রন ডেফিসিয়েন্সি এনিমিয়া, ঠিক আছে। তার মানে এটা এখান থেকে কিন্তু আমরা তিনটা ডিজিজ আলাদা করে ফেললাম, ওকে। আচ্ছা, ওকে। আমি তাহলে এখন একটু হাইপোক্রোমিক হলো, এখন আমি একটু নর্মোসাইটিক এনিমিয়ার দিকে আসি। নর্মোসাইটিক এনিমিয়া, ধরলাম নর্মোক্রমিক, নর্মোসাইটিক, নর্মোক্রমিক, নর্মোসাইটিক। আচ্ছা, তো এটাকে যখন দেখবেন তখন এটা কিন্তু এমসিবি এমসিএস এটা নর্মাল থাকবে, হ্যাঁ। তার মানে এই পেশেন্ট আপনি হিমোগ্লোবিন হিমোগ্লোবিন কম পাবেন। আপনি এটা হিমাটোক্রিট দিয়ে ক্রস চেক করলেন, এটা কম পাবেন। এই পেশেন্টের আপনি এমসিভি এমসিএইচ এটা কি পাবেন? নর্মাল পাবেন। তাহলে তো একটু ঝামেলা বেঁধে যাবে, তাই না? তাহলে এটা কেন হচ্ছে, রাইট? এটা কেন হচ্ছে? তখন আপনার অনেকগুলো ডিটি চলে আসবে মাথায়, যে পেশেন্টে কোনো অ্যাকুট হিমোলাইসিস হচ্ছে কিনা, অ্যাকুট হিমোলাইসিস হচ্ছে কিনা, ঠিক আছে, কিংবা হচ্ছে অ্যাকুট হিমোরেজ হলো কিনা, মানে অ্যাকুট ব্লিডিং হলো কিনা। আচ্ছা, ওকে। এছাড়া হতে পারে যে পেশেন্টের অ্যাপ্লাস্টিক এনিমিয়া হলো কিনা, ঠিক আছে, কিংবা হতে পারে যে পেশেন্টের সিকেডি হলো কিনা, ওকে। ভিটামিন বি 12 ডেফিসিয়েন্সি হলো কিনা। ভিটামিন বি 12 হলে একটা অ্যাপ্লাস্টিক ফিচার পাওয়া যায়, ওকে। তাহলে এটা আলাদা করবেন কেমনে? নর্মোকমি নর্মোসাইটিক এটাকে আলাদা করবেন কেমনে? এটাকে পেশেন্টের অ্যাকুট হিমোলাইসিস এটা হলে আপনাকে রেটিকুলোসাইট কাউন্ট করতে হবে। কি কাউন্ট করতে হবে? রেটিকুলোসাইট কাউন্ট, রেটিকুলোসাইট কাউন্ট। যদি দেখেন রেটিকুলোসাইট কাউন্ট বাড়ছে, তার মানে অ্যাকচুয়ালি বোন মেরো কম্পেনসেশন হচ্ছে, ঠিক আছে। আচ্ছা, আর যদি দেখেন রেটিকুলোসাইট কমে গেছে, তার মানে বোন মেরো হাইপোপ্লাস্টিক বা অ্যাপ্লাস্টিক হয়ে গেছে, ঠিক আছে। তাহলে এটা আপনাকে বুঝতে গেলে কি করতে হবে? রেটিকুলোসাইট কাউন্ট করতে হবে, ওকে। ওকে, তারপর অ্যাকুট হিমোলাইসিস এসে কিন্তু ইমিউনোলজিক্যালও হতে পারে। তখন সেটাকে আবার আলাদা করার জন্য আপনার আরো কিছু ইমিউনোলজিক্যাল টেস্ট করতে হবে, সেটা এখানে আপাতত না আসি, ওকে। এখন দেখেন কোন পেশেন্টের যদি এখন ম্যাক্রোসাইটিক এনিমিয়া হয়, ম্যাক্রোসাইটিক এনিমিয়া,
তাহলে এটা আমি দুই ভাবে বলছি যে এটা ওইটা। ওকে, প্রথম থেকে আসি। আপনি হিমোগ্লোবিন কম পাবেন, কম্পেয়ার করার জন্য হিমাটোক্রিট করবেন। আচ্ছা, যখন আপনি হিমোগ্লোবিন কম পাবেন তখন এমসিভি, এমসিএইচ বেশি পাবেন। ওকে, এখন এটা কত বেশি, এটা দিয়ে আমরা বুঝতে পারবো। যদি এমসিভি দেখেন নর্মালি আহ মানে বিলো, মানে 114, মানে 114 কম, তখন আপনি যেটা চিন্তা করবেন হলো ম্যাক্রোসাইটোসিস কিনা। আই মিন ওই যে বাকি কারণগুলো। ঠিক আছে, ম্যাক্রোসাইটোসিস বা মানে আপনি লিখি তাহলে, এটা আর একটা পেজে নেই তাই না? ওকে, এমসিবি যদি বেশি থাকে তাহলে এখন আপনি চিন্তা করবেন যে এটা লিভার ডিজিজ কিনা, হাইপোথাইটিজম কিনা, তারপরে হলো ওকে ওকে অ্যালকোহল খাই কিনা, ড্রাগ হিস্ট্রি আছে কিনা, ইভেন মাইলোডিসপ্লাস্টিক সিন্ড্রোম আছে কিনা, ডিসপ্লাস্টিক সিন্ড্রোম আছে কিনা। যখন এটা দেখবেন 114 বা 114 মোটামুটি বেশি থাকবে, তখন আপনার চিন্তা ভাবনা হবে এটা আপনার ভিটামিন বি 12 ডেফিসিয়েন্সি কিনা অথবা ফোলিক অ্যাসিড ডেফিসিয়েন্সি কিনা। ঠিক আছে। আচ্ছা, এটা আলাদা করবেন কেমনে? লিভার দেখতে গেলে লিভার ফাংশন টেস্ট করবেন, হাইপোথাইরয়েড দেখতে গেলে টিএসএইচ করবেন, অ্যালকোহলিক হিস্ট্রি নেবেন। ঠিক আছে। এবং এটাও কিন্তু লিভার ফাংশন টেস্টে আমরা হলো এএলপি এবং গামা জিজিটি, জিজিটি বিশেষ করে জিজিটি দেখে কিন্তু আমরা এটা বুঝতে পারি। হ্যাঁ, ড্রাগ হিস্ট্রিতে সে ড্রাগ দিবে, মাইল্ড ডিসপ্লাস্টিক আপনার বোঝার জন্য এটা হলো অবশ্যই পিভিএফ করতে হবে। ঠিক আছে, এটা পিভিএফ করলে এবং হচ্ছে আলটিমেটলি বোন মেরো করতে হবে। ঠিক আছে। আচ্ছা, এবং কোনো পেশেন্টের যখন এরকম আপনি হাইপোক্রোমিক কিংবা ম্যাক্রোসাইটিক পাবেন, এটা কিন্তু একটা পিভিএফ আমাদের করতে হবে। পিভিএফ আমরা আলাদা একটা ক্লাসে নিবো আর কি। এমনি কোনো পেশেন্টের ভিটামিন বি 12 ডেফিসিয়েন্সি থাকে, আপনি এখানে কি পাবেন? নিউরোলজিক্যাল ফেসার থাকবে, নিউরোলজিক্যাল। কেমন সেটা? পেশেন্টের হলো গ্লোভস অ্যান্ড স্ট্রোক টাইপের হলো প্যারাস্থেসিয়া হবে, টিংলিং নামনেস হবে, এবং আলটিমেটলি পেশেন্টের এখানে আমরা সাবঅ্যাকুট কম্পাউন্ড ডিজেনারেশন পাই। মানে পেশেন্টের হলো লং যে ট্র্যাক্ট আছে, লং ট্র্যাক্টের ঝামেলা হয়। ঠিক আছে, কিছু মোটর ঝামেলা হয়। ফলিক অ্যাসিডের ক্ষেত্রে পেশেন্টের নো নিউরোলজিক্যাল ফিচার। তেমনি একইভাবে ভিটামিন বি 12 ডেফিসিয়েন্সি হবে কাদের? যারা হলো ভেজিটেরিয়ান। ঠিক আছে, ভেজিটেরিয়ান মানে তারা কোনো এনিম্যাল খায় না। ওকে, আর কেউ শাকসবজি না খেলে তার ফোলিক অ্যাসিড ডেফিসিয়েন্সি হতে পারে। ঠিক আছে, কারণ এটা ফোলিক অ্যাসিড মেনলি শাকসবজি থাকে। তাহলে এইটুকু আমরা বুঝলাম না? তাহলে দেখবেন আপনার এতটুকু যদি আপনি চিন্তা করতেন, একটা কমপ্লিট পিকচার আপনি আপনার মাথার ভিতর থাকবে, আপনি তখন রুগী মানে দেখে মজা পাবেন। ঠিক আছে। ওকে, তো এখন আসেন আমরা কিছু র্যাপিড ফায়ার খেলি। যে কোনো পেশেন্টের হিমোগ্লোবিন কম, এমসিবি কম, আরডিডব্লিউ বেশি। হিমোগ্লোবিন কম, এমসিবি কম মানে আয়রন ডেফিসিয়েন্সি, সেটা মাইক্রোসাইটিক হাইপোক্রোমিক। যখন আরডিডব্লিউ বেশি থাকবে সেটা আয়রন ডেফিসিয়েন্সি। যদি আরডিডব্লিউ নর্মাল থাকে তখন আমরা থ্যালাসেমিয়া ট্রেইট। সাথে একটা জিনিস মনে রাখতে পারে, আমরা হিমোগ্লোবিন ই ডিজিজও কিন্তু হতে পারে। হ্যাঁ, এটা পার্থক্য করার জন্য আমার ইলেকট্রোফোরেসিস করতে হবে। ওকে, তো এখানে কিন্তু অনেক সময় আরবিসি নর্মাল থাকতে পারে। লো হিমোগ্লোবিন নর্মাল এমসিবি। ঠিক আছে, লো হিমোগ্লোবিন নর্মাল এমসিবি মানে লো হিমোগ্লোবিন তার মানে ধরলাম মাইক্রোসাইটিক, কিন্তু আবার সরি মানে হাইপোক্রোমিক। নর্মাল এমসিবি থাকতে পারে হাই ইএসআর। হাই ইএসআর মানে বডিতে একটা ইনফ্লামেটরি কন্ডিশন চলতেছে, সেটা হতে পারে এনিমিয়া, ক্রনিক ডিজিজ, ইনফেকশন, ম্যালিগন্যান্সি। আচ্ছা, ডব্লিউবিসি গুলো আমরা অবশ্যই আগের দিন নিয়ে আসবো। ডব্লিউবিসি কাউন্ট বেশি, ইএসআর বেশি। ডব্লিউবিসি কাউন্ট বেশি করে যে নিউট্রোফিল বেশি থাকে, এটা হলো ব্যাকটেরিয়াল ইনফেকশন। ইওসিনোফিল বেশি, ইএসআর নর্মাল বা রেইস, কারণ ইওসিনোফিল বেশি থাকে আমরা আগে পরের দিন শেখাবো বিভিন্ন অ্যালার্জিক কন্ডিশনে। আচ্ছা, প্ল্যাটলেট আমরা পরের দিন শেখাবো। ওকে, মানে একইভাবে লো হিমোগ্লোবিন, লো এমসিবি, লো এমসিএইচ, থ্যালাসেমিয়া হয়েছে না? আচ্ছা, ওকে, এটা তো হলো আগে দেখে আসি। আচ্ছা, তেমনি একইভাবে আমরা হলো এটা হলো মির্জার টেক্স করে ইন্ডেক্স করে 13-এর কম থাকবে। উম, 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 উম। আচ্ছা, যদি পেরিফেরাল ব্লাড ফিল্মে, আর এটা আমরা পেরিফেরাল ব্লাড ফিল্ম যখন পড়াবো তখন দেখাবো, অনেক সময় হলো টার্গেট সেল থাকতে পারে, তখন আমরা হিমোগ্লোবিন ই ডিজিজ চিন্তা করতে পারি। অবশ্য থ্যালাসেমিয়া ট্রেইট এবং হিমোগ্লোবিন ই ডিজিজ দুটাই অ্যাসিম্পটোমেটিক থাকে, মানে হঠাৎ করে ইনসিডেন্টালি এটা ধরা পড়তে পারে। ঠিক আছে। আচ্ছা, এক পরেরটা আসেন। এটা তো ওকে, এটা অবশ্য আমরা ইলেকট্রোফোরেসিস করবো। আচ্ছা, কোনো পেশেন্ট যখন আয়রন ডেফিসিয়েন্সি এনিমিয়া হবে, আমাদের সিরাম ক্রিয়েটিন বা আয়রন প্রোফাইল করে একটু চেক করে নিতে হবে। ওকে, তেমনি একইভাবে কোনো পেশেন্ট যদি ভিটামিন বি 12 ফলিক অ্যাসিড ডেফিসিয়েন্সি থাকবে, তাদের ক্ষেত্রে আমাকে কি করতে হবে? একটু ভিটামিন বি 12 এন্ড ফলিক অ্যাসিড অ্যাসে করতে হবে। ঠিক আছে। ওকে, সো এখানে আমাদের টোটাল সিবিসি ক্লাসটা শেষ হলো। সিবিসির আরবিসি পার্টটা শেষ হলো ইনশাল্লাহ। পরের ক্লাসে আমরা ডব্লিউবিসি, প্ল্যাটলেট এবং পিভিএফ, ঠিক আছে, এবং এনিমিয়া প্রেগনেন্সি সেই ক্লাসগুলো করবো ইনশাল্লাহ।